প্রভাতে কাঁদতে কাঁদতে রুদ্র রুমে গিয়ে নিজের পরনের ফ্রকের চেনটা খুলে দিল। রুদ্র ভাই, দেখো চাচি আমাকে কিভাবে মেরেছে। আমি ইচ্ছে করে কাচের গ্লাসটা ভাঙি নাই, বিশ্বাস করো। বলেই প্রভাতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রুদ্র এক নজর প্রভাতীর পিঠের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলল। 13 বছরের বাচ্চা একটা মেয়ের উপর তার মা কিভাবে এত অমানবিক অত্যাচার করতে পারে ভেবে পায় না সে। একটি দীর্ঘশ্বাস ফেলে সে চেয়ার থেকে উঠে প্রভাতীর কাছে গিয়ে তার জামার চেনটা লাগিয়ে দিল। তার পুরো পিঠে লাল লাল জখমের দাগ হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে পিটিয়েছে। তুমি কিছু বলছো না কেন? আমাকে কেন এত মারে চাচি? আমি কি করেছি বলো না? রুদ্র কিছুই বলতে পারল না। সে প্রভাতীকে টান দিয়ে নিজের বুকে চেপে ধরল, তার ভিতর বয়ে যাওয়া ঝড়কে থামাতে। সে নিজেও জানে না এই ছোট্ট মেয়েটির মধ্যে কি আছে, কিন্তু এই ছোট্ট মেয়েটিকে তার খুব টানে। এক অদ্ভুত মুগ্ধতা কাজ করে তার প্রভাতীকে দেখলে। রুদ্র মলম বের করে প্রভাতীর হাতে দিয়ে বলল, যা, ময়নার মায়ের কাছে গিয়ে বল তোকে যেন মলম লাগিয়ে দেয়। কেন? তুমি লাগিয়ে দিলে কি হবে? প্রভাতীর এমন কথায় রুদ্র চুপ হয়ে গেল। এই মেয়ে যে কবে বড় হবে কে জানে, কবে যে তার জ্ঞান বুদ্ধি হবে। ওহো, তুই যা এখন, আমার কিছু কাজ আছে। প্রভাতী গাল ফুলিয়ে সেখান থেকে চলে গেল। রুদ্র কিছু একটা ভেবে তার মায়ের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতেই তার চোখ পড়ল ফ্লোরে পড়ে থাকা লাঠির দিকে। তারপর তার মায়ের দিকে তাকালো। তার মা ক্লান্ত হয়ে ফ্লোরে বসে আছে। বুঝতে পারল সে প্রভাতীকে মেরে হাঁপিয়ে উঠেছে। এত মেরে নিজেকে ক্লান্ত করার কি দরকার মা? রুবি বেগম ছেলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেললেন। একটা গ্লাসই তো ভেঙেছিল, তার জন্য তুমি ওকে এমন করে মারলে? তোকে তো বলেছিলাম না তুই ওর থেকে দূরে থাকতে? তাহলে কেন ওর সাথে এত হেসে হেসে কথা বলছিলি তুই? তুই ওর কাছে আসার চেষ্টা করলেই এর শাস্তিও পাবে। বলে রুবি বেগম ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে চলে গেলেন হাত মুখ ধুতে। রুদ্র অপলক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা এতটা নিষ্ঠুর প্রকৃতির না, কিন্তু প্রভাতীর ক্ষেত্রে সে এমন কেন করে তার খুব জানতে ইচ্ছে করে। কেন যেন তার মনে হয় এর পিছে অন্য কোনো রহস্য আছে। আজব, মা, আমি এতদিন পর এখানে এসেছি, একটু কথাও বলবো না? তোমার ইচ্ছেতেই তো সব করেছি, তাও কেন এত রাগ? এসএসসি দিয়ে তুমি আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছো, আমি তাও চুপ করে মেনে নিয়েছি। গত 2 বছরের আমি মাত্র 3বার এখানে এসেছি, কারণ তুমি পছন্দ করতে না বলে। তাও কেন এমনটা করছো? বাবা মা মরা মেয়েটাকে দেখে কি তোমার একটুও মায়া হয় না? রুদ্র দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। আর একটা কিছু বলবি, এর মাসুল ওই মেয়েকে দিতে হবে বলে দিলাম। এটা শুনে রুদ্র চুপ হয়ে গেল। সে তার মাকে খুব ভালো করে চিনে। রুদ্র আর কথা না বাড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রুবি বেগম খাটে উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তার চোখ বেয়ে পানি পড়ছে। চোখ বন্ধ করতেই তার মনে পড়ে গেল অতীতের সব স্মৃতি। রুদ্র পুকুর পাড়ে বসে পুকুরে ঢিল ছুঁড়ে নিজের রাগ কমাচ্ছে। রুদ্র পাশে কারো উপস্থিতি টের করতে পেরে পাশ ফিরে তাকালো। দেখল সুমন দাঁড়িয়ে আছে। সুমন রুদ্র ফ্রেন্ড, তারা আগে একসাথে স্কুলে পড়তো। কী রে, কবে এলি? একবারও জানালি না যে? এই তো কাল এসেছি। কেমন আছিস? এই তো ভালো। শোন না, আমার তোর সাথে কথা ছিল। রুদ্র ভ্রু কুঁচকে সুমনের দিকে তাকালো। তার সাথে কি এমন কথা থাকতে পারে? শোন না, আমার না প্রভাতীকে খুব পছন্দ। আমার মনে হয় প্রভাতীও আমাকে খুব পছন্দ। এটা শুনে রুদ্র আকাশ থেকে পড়ল। রাগে তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর কদিন পরই তো আমাদের এইচএসসি, ওটা শেষ করে বাবার ব্যবসা সামলাবো। তখন প্রভাতীকে আমি বিয়ে করতে চাই। তুই সব ম্যানেজ করে দে না। এমনিতে তোর মা ওকে একদম পছন্দ করে না। যখন স্কুলে যায় প্রায় দিন দেখি ওর হাতে মুখে মারের ডাক। আমি ওকে এখান থেকে বের করতে চাই। আমি ওকে খুব খুশি রাখবো। রুদ্র রাগে পারছে না পারছে সুমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার সাহস কি করে হয় তার প্রভাতীকে বিয়ে করার কথা বলে? রুদ্র কিছু না বলেই সেখান থেকে উঠে গেল। সুমন রুদ্রকে ডাকলেও সে তার ডাকে সাড়া না দিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল। রুদ্র বাড়ি গিয়ে দেখল তার মা বাসায় নাই। হাতে পড়া ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল 4টে বাজে। এই সময় তার মা বাসায় থাকে না। আস্তে আস্তে 5টা বাজবে। সে প্রভাতীর রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতে দেখল প্রভাতী জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রুদ্র কিছু না ভেবে যেয়ে প্রভাতীকে পেছন থেকে জড়িয়ে ধরল। এই প্রথম কেউ তাকে এভাবে জড়িয়ে ধরায় কিছুটা হকচকে গেল সে। এর আগেও রুদ্র তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এমন করে কখনো ধরেনি। রুদ্র প্রভাতীর চুলে তার মুখ ডুবালো। প্রভাতীর চুল হাঁটু সমান, হালকা কোকড়ানো, যে কেউ এই চুলের প্রেমে পড়ে যাবে। প্রভাতী এখনও অনেকটা অবুঝ, তাই ওর তেমন কোনো অনুভূতি হলো না। ভাইয়া ছাড়ো তো, এমনিতে গরম লাগছে আমার। প্রভাতের এমন কথায় রুদ্রের টনক নড়ল। এই মেয়ের থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। মাত্র ক্লাস 7-এ পড়ে, কী বা বুঝবে। রুদ্রের সুমনের কথা মনে পড়ে গেল। এই, তোর সুমনকে কেমন লাগে?
সুমন ভাইয়া তো খুব ভালো মানুষ, আমাকে চকলেট দেয়। প্রভাতের মুখে সুমনের প্রশংসা শুনে রাগে এবার আসমানে উঠে গেল তার। তুই যদি আর কোনোদিন ওর সাথে কথা বলিস, মেরে তক্তা বানিয়ে দিব, বলেই হনহন করে রুদ্র রুম থেকে চলে গেল। প্রভাতে পুরোই বোকা বনে গেল। এই ছোট্ট মাথায় তার কিছুই ঢুকলো না। তিথি তার জানালা দিয়ে সামনের বিল্ডিংয়ের ৩য় ফ্লোরের বারান্দার দিকে তাকিয়ে আছে। না, বারান্দার দরজা বন্ধ। রুদ্র আসার কোনো নাম নেই। গত দুদিন ধরে রুদ্রকে দেখতে না পেয়ে তার মন কেমন যেন ছটফট করছে। রুদ্রের নাম্বারও তো তার কাছে নেই। তিথির রেগেমেগে জানালা বন্ধ করে দিল। তার খুব কান্না পাচ্ছে। রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেই প্রভাতী লাফাতে লাফাতে ছাদে চলে গেল। রুদ্রদের একটা বাসা একতলা, চারদিকে গাছগাছালি। বৃষ্টি হলে বাড়িটির সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। রুদ্র মায়ের রুমে উকি দিয়ে দেখল তার মা বেঘরে ঘুমাচ্ছে। সে চুপি চুপি ছাদে চলে গেল। ছাদিকে দেখল প্রভাতে ভিজছে। রুদ্রকে দেখে প্রভাতে তাকেও টেনে নিয়ে বৃষ্টিতে ভিজিয়ে দিল। রুদ্র অপলক দৃষ্টিতে প্রভাতের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এভাবে তাকিয়ে থেকেই যেন জনম জনম পার করে দিতে পারবে। খুব সকালে কিছুর আওয়াজে রুদ্রর ঘুম ভেঙে গেল। আওয়াজটা উঠান থেকে আসছে। সে ঘুম ঘুম চোখে উঠোনের দিকে গেল। সেখানেও যে যা দেখল তা দেখার জন্য তার হাত পা কাঁপতে লাগলো। তখনই প্রভাতে দৌড়ে এসে রুদ্রকে জড়িয়ে ধরল। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। ভাই, আমাকে বাঁচাও, আমি আজকে কিছু করিনি। আমি ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যেই চাচি এসে আমাকে মারা শুরু করে। তারপর আমাকে টানতে টানতে এখানে নিয়ে এসে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে, বলে হাউমাউ করে কাঁদতে থাকে। তখনই রুবি বেগম এসে প্রভাতের চুলের মুঠি ধরে টান দেয়। স্যার, আমার ছেলেকে, ওকে বিচার দেওয়া হচ্ছে তাই না? চরিত্রহীন মেয়ে কোথাকার, মেরে একদম তক্তা বানিয়ে ফেলব, বলে প্রভাতীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রুদ্র যে প্রভাতীকে উঠিয়ে নিজের রুমে নিয়ে গেল। রুবি বেগম কিছু বলতে এলে রুদ্র তার দিকে চোখ গরম করে তাকালে সে আর কিছু বলতে পারে না। রুদ্র প্রভাতীকে চেয়ারে বসিয়ে নিজে তার সামনে হাঁটু গেড়ে বসল। মেয়েটাকে দেখে তার খুব মায়া লাগছে। ফর্সা শরীরের রক্ত জমাট বাঁধার দাগ পড়ে গেছে। নিজের অজান্তেই রুদ্র চোখ ঝাপসা হয়ে এলো। প্রভাতের কান্না রুদ্রের বুকে কাটার মতো বিচ্ছে। এই যে মায়াপরি চুপ, আর কাঁদবি না। প্রভাতের কান্না যেন আরও বেড়ে গেল। ভাইয়া, আমার খুব ব্যথা করছে সারা শরীরে। আমাকে অনেক জোরে জোরে মেরেছে। দেখো দেখো, আমার শরীরে কেটে গিয়েছে। বলেই প্রভাতী পেটের কাছ থেকে কামিজটা একটু উঁচু করে দেখালো। রুদ্র দেখতে পেল জায়গায় একদম নীল হয়ে আছে। আমি মলম লাগিয়ে দিচ্ছি, প্লিজ কাঁদিস না। আমি তোকে অনেকগুলো চকলেট কিনে দিব। চকলেটের কথা শুনে প্রভাতী খুশি হয়ে গেল। নিমিষেই ভুলে গেল একটু আগে তার সাথে কি হয়েছে। রুদ্র প্রভাতীর হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে ময়নার মাকে ডাক দিল। আপনি ওর শরীরের বাকি অংশে লাগিয়ে দিন, বলে রুদ্র মায়ের রুমে গেল। রুবি বেগম ইজি চেয়ারে বসে নীরবে অশ্রু ফেলছে। রুদ্রকে আসতে দেখে সে জলদি করে চোখের পানি মুছে ফেলল। কিন্তু নীরবের চোখে ঠিকই পড়ল। মা, মা, তুমি আমাকে বলবে তোমার সমস্যাটা কোথায়? ওকে মেরে যদি তুমি নিজেই কান্না করো, তাহলে ওকে কেন মারো? বাচ্চা মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? তোর লজ্জা করে না ওর হয়ে অকালতি করতে? কাল রাতে যে দুজন মিলে বৃষ্টিতে ভিজছিলি, কি ভেবেছিস আমি দেখিনি? বলছিলাম না ওর থেকে দূরে থাকতে? তা না হলে খারাপ হবে। না মা, লজ্জা করে না। লজ্জা তো তোমার করা উচিত যে ওর মতো মেয়ের উপর তুমি এমন নির্যাতন করো। যদি ওর সাথে এতই প্রবলেম ছিল, তাহলে ওর বাবা মা মারা যাওয়ার পরও 6 বছরের বাচ্চা মেয়েটাকে তুমি কেন নিয়ে এসেছিলে ওকে এভাবে মারতে? রুবি বেগম চুপ করে আছে, কোনো কিছু বলছে না। কে করলে তুমি ওকে মারবে না? ওর সাথে এমন খারাপ আচরণ করবে না? তুই শুনবি আমি যা বলবো? হ্যাঁ, শুনবো। তুই ওর থেকে দূরে থাকবি। তুই আজই ঢাকা তোর খালার বাসায় চলে যাবি। আর এখানে আসবি না। যদি এখানে এসেছিস বা ওর সাথে যোগাযোগ করেছিস, তাহলে প্রভাতীকে আমি এমন মার মারবো যা তোর কল্পনার বাহিরে। রুদ্র মায়ের এমন কথা শুনে ধাক্কা খেল। সে তার প্রভাতীকে দেখা ছাড়া কিভাবে থাকবে? কিন্তু তাকে যেটা করতে হবে, তা না হলে এই বাচ্চা মেয়েটা যেয়ে আরও কষ্ট পেতে হবে। রুদ্র আর কিছু না বলে মায়ের কথায় রাজি হয়ে গেল। নিজের রুমে যে ব্যাগ গোছাতে লাগলো। কিছুক্ষণ পর প্রভাতী রুদ্রের রুমে এসে দাঁড়ালো। রুদ্র ভাই, তুমি আজ চলে যাবে? তুমি যেও না। তুমি ছাড়া আমার এ বাড়িতে ভালো লাগে না। চাচি শুধু আমারে মারে। চাচাও আমাকে আদর করে না। প্লিজ তুমি যেও না। তা নাহলে আমাকে নিয়ে যাও, খুব করুণ করে বলল প্রভাতী। রুদ্রের ইচ্ছে করছে প্রভাতীকে নিয়ে কোথাও পালিয়ে যেতে। একদিন আমি তোকে এই নরক থেকে বের করব। খুব শীঘ্রই সেদিন আসবে, মনে মনে বলল রুদ্র। রুদ্র দুহাত দিয়ে আলতো করে প্রভাতীর গাল চেপে ধরল। তুই না আমার স্ট্রং পিচ্ছি, তোকে তো অনেক বড় হতে হবে। মন দিয়ে লেখাপড়া করবি, বুঝলি? তোর কাজ শুধু লেখাপড়া করা। আর তোর চাচি তোকে আর মারবে না। তুই একদম ভয় পাস না। প্রভাতী শুধু মাথা নাড়ল। সেদিন বিকেলে প্রভাতীর হাড় কাঁপানো জ্বর এলো। রুদ্রের ইচ্ছে করছে না এই সময় তাকে ছেড়ে যেতে।
কিন্তু সে যে নিরুপায়, কিছু করার নেই। সেদিন সন্ধ্যায় সে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। খালার বাসায় ঢুকতেই রিয়া দৌড়ে এলো। ভাইয়া তুমি এসেছো? জানো, আমার পড়ালেখায় কত সমস্যা হচ্ছিল। রুদ্র রিয়াকে দেখে মুচকি একটা হাসি দিল। আজ তোকে সব পড়া বুঝিয়ে দেব, ঠিক আছে? রিয়া রুদ্রের খালাতো বোন, ক্লাস 10-এ পড়ে। আজ না কাল, শোনো, আমার বেস্ট ফ্রেন্ড তিথিও আসবে তোমার সাথে পড়তে। ওরও কিছু সমস্যা আছে, আমি ওকে পড়াতে পারবো না। ভ্রকুচকে বলল রুদ্র। উফ ভাইয়া, আমি এত কিছু বুঝি না। আমি ওকে কথা দিয়েছি, তুমি ওকে পড়াবে মানে পড়াবে। আচ্ছা বাবা, পড়াবো। আমার জন্য 1 কাপ কড়া কফি করে বানিয়ে আয় তো। বলে রুদ্র নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সাদা কালার টি শার্ট আর ট্রাউজার পরল। এখন একটু ভালো লাগছে তার। 5 মিনিট পর রিয়া হাজির হলো কফি নিয়ে। নক নক, আসতে পারি? আরে আয়, নাও তোমার কফি, জলদি খেয়ে নাও। আচ্ছা। রিয়া কফিটা দিয়ে চলে গেল। রুদ্র কফির মগটা নিয়ে বারান্দায় রাখা দোলনাটায় বসল। কফিতে একটু চুমুক দিয়ে চোখ বন্ধ করে প্রভাতির কথা ভাবতে লাগলো। না জানি মেয়েটা কি করছে। জানালা দিয়ে এই দৃশ্য উপভোগ করছে তিথি। দুদিন রুদ্রকে না দেখে তার মনে হচ্ছে সে 2 জন্ম ধরে রুদ্রকে দেখে না। এমন মন ভরে সে তাকে দেখে নিচ্ছে। আর কাল সে তার কাছে পড়তে যাবে, এটা ভেবে আনন্দে তার মন নেচে উঠছে। আজ রুদ্রের খুব ক্লান্ত লাগছে। সে রুমে গিয়ে শুতে ঘুমিয়ে গেল। এদিকে প্রভাতী জ্বরে আবল তাবল বকছে। রুবি বেগম সেই কখন থেকে পাশে বসে তাকে জলপটি দিচ্ছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে তার খুব মায়া হলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে প্রভাতীর গালে গিয়ে পড়ল। পরের দিন সকালে 10টায় রুদ্রের ঘুম ভাঙল। নাস্তা করে সে বই নিয়ে পড়তে বসলো। আর মাত্র 2 মাস আছে তার এইচএসসি পরীক্ষার। পড়তে পড়তে যে বিকেল হয়ে গেল সে টেরই পেল না। এই তার সমস্যা, পড়তে বসলে দুনিয়াদারি ভুলে যায়। বিকেল 4টে নাগাদ তিথি এলো। ভাইয়া ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড তিথি এসেছে। আচ্ছা ওকে রুমে নিয়ে আয়। পরনে হালকা আকাশি রঙের 3 পিস, খোলা চুল। এক কথায় অপূর্ব লাগছে তিথিকে। যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাবে। কিন্তু রুদ্র তিথির দিকে ঠিকমতো তাকালোই না। ব্যাপারটা তিথির একদম ভালো লাগেনি। রুদ্র যতক্ষণ সময় পড়ালো, তিথি দ্যাব দ্যাব করে রুদ্রের দিকে তাকিয়েছিল। দুবার চোখাচোখি হয়েছে রুদ্রের সাথে। রুদ্র তার পরীক্ষার প্রভাতিকে নিয়ে এতই মগ্ন যে সে তিথিকে খেয়ালই করল না। কোনো রকম পড়িয়ে তাদেরকে ছুটি দিয়ে দিল। তিথি বাসায় ফিরে আগে ফুঁসতে লাগলো। কিসের এত দিমাগ এই ছেলের, একবার তাকালো না? মনে মনে বলল তিথি। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেল। আর মাত্র 1 সপ্তাহ বাকি রুদ্রের পরীক্ষার। সে মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষার আগে সে প্রভাতিকে এক নজর দেখতে পাবে না এটা ভেবেই তার বুকে হাহাকার হচ্ছে। যেভাবেই হোক তাকে প্রভাতির সাথে দেখা করতেই হবে। যেই ভাবা সেই কাজ। রুদ্র রিয়ার সাথে সব আলোচনা করলো। রিয়া যেহেতু সব জানে, শুধুমাত্র সেই পারবে তাকে সাহায্য করতে। রুদ্র রিয়াকে ডেকে বলল তাকে সাহায্য করতে। আরে ভাইয়া, কোনো প্যারাই নেই, সব আমি ম্যানেজ করব। এই না হয় আমার লক্ষ্মী বোন। আচ্ছা ভাইয়া, তোমার প্রভাতী তো এখনো কিছুই বোঝে না, পুরোই বাচ্চা। এই বাচ্চার প্রেমে পড়লে কি করে, আমি আজও বুঝলাম না। আমি নিজেও জানি না রে। এই মেয়ে যে কবে বুঝদার হবে, অবশ্য হবেই বা কি করে। ও তো ওই রকম পরিবেশেই বড় হয়নি। আর বয়সী বা কত। মার খেতে খেতেই তো ওর জীবন যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল রুদ্রর। রিয়ার ব্যাপারটা বুঝতে পারল। আরে বাচ্চা বউ, কিন্তু খারাপ না। বলেই চোখ টিপ দিল। আমার পাকনা বুড়ি। বলেই রিয়ার মাথায় আস্তে একটা বাড়ি দিল। রুদ্র ওই দিন রাতে টাঙ্গালের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে রুদ্র যে ঘরে নাই, এটা রিয়া ছাড়া আর কেউ জানে না। রাত 1টা নাগাদ সে সেখানে গিয়ে পৌঁছালো। কোনোরকম পেছনে দরজা দিয়ে ঢুকে সরাসরি প্রভাতীর রুমে চলে গেল। যে দেখল প্রভাতী বেঘুরে ঘুমাচ্ছে। ঘুমালেই মেয়ের কোনো হুঁশ থাকে না। রুদ্রের মাঝে মাঝে সন্দেহ হয় প্রভাতী কি কুম্ভকর্ণের যমজ বোন নাকি। সে গিয়ে প্রভাতীর পাশে বসল। এই পিচ্ছি ওঠো। 3-4 বার ডাকার পর প্রভাতী আস্তে আস্তে চোখ মেলল। ছোট ছোট চোখ করে তাকিয়ে, তুমি এখানে কিভাবে এলে? আমি তোর স্বপ্নে এসেছি। ও স্বপ্নে এসেছো? কেন, সত্যি সত্যি আসলে কি হতো? রুদ্রের খুব হাসি পাচ্ছে প্রভাতীর এমন বাচ্চা বাচ্চা কথা শুনে। শোনো, এখন তুমি আমার সাথে খেলবে। এই মেয়ে কবে বড় হবে? এত দূর থেকে এসেছি নাকি তার সাথে খেলতে? ভাবতেই রুদ্রের নিজের কপাল নিজে ফাটাতে ইচ্ছে হলো। তুমি জানো, ওই দিনের পর থেকে চাচি আর আমাকে মারেনি, এমনকি বকেও নেই। ইয়ে কি মজা! রুদ্র একটু শান্তি পেল প্রভাতীর কথা শুনে। প্রভাতী ঘুমের মধ্যেই কী সব বকছে সে নিজেও জানে না। এক কথার সাথে অন্য কথার দূর দূরান্ত পর্যন্ত কোনো মিল খুঁজে পাচ্ছে না রুদ্র। তাও তার শুনতে খুব ভালো লাগছে। মুগ্ধ হয়ে শুনছে সে তার কথাগুলো। কথা বলতে বলতে এক পর্যায়ে প্রভাতী ঘুমিয়ে পড়ল। রুদ্র আর তাকে জাগালো না। সে তার দিকে চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে যে কখন ভোরের আলো ফুটে উঠেছে টের পায়নি। হঠাৎ তার খেয়াল হলো ভোর হয়ে গিয়েছে।
সে প্রভাতীর কপালে আলতো করে একটা চুমু দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঢাকায় পৌঁছে সে আবার তার পড়ায় মনোযোগ দিল। দেখতে দেখতে তার এইচএসসি শুরু হয়ে শেষ হয়ে গেল। এবার সে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হলো। যেভাবে হোক তাকে বুয়েটে চান্স পেতেই হবে, কেননা নিজে প্রতিষ্ঠিত হয়ে সে প্রভাতীকে বিয়ে করবে। এইদিকে প্রভাতীর দিন এখন আগে থেকে ভালোই যাচ্ছে। রুবি বেগম এখন আর তাকে তেমন কিছু বলে না, আবার আদরও করে এমনও না। সে নিজের মতো পড়ালেখা আর পুতুল দিয়ে খেলে দিন পার করছে। তার বাচ্চামি স্বভাব কবে যাবে কারো জানা নেই। রুদ্রের অ্যাডমিশন টেস্ট এসে পড়ল এবং সে বুয়েটে চান্সও পেয়ে গেল। তার জীবনের প্রথম সফলতা। সে এখন আরও মনোবল জোগাড় করছে, যেভাবে হোক তার প্রভাতীকে পেতেই হবে। এই খুশির খবর পেয়ে রবি বেগম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। সে তখনই রুদ্রকে বাড়ি আসতে বললেন। রুদ্র বাড়ি যাবে শুনে রিয়াও বায়না ধরল সেও বাড়ি যাবে, কেননা আর 2 মাস বাদে তার এসেছি, একটু ঘুরে আসলে ভালো লাগবে। তার জোড়াজুড়ি দেখে কেউ আর না করল না। রিয়া বাড়ি যাবার কথা শুনে তিথিও তার পিছ ধরল, সেও রিয়ার সাথে যাবে। পরে রিয়ার মা তিথির মাকে রাজি করালো। রুদ্র, তিথি আর রিয়ার মা তারা টাঙ্গালের উদ্দেশ্যে রওনা দিলেন। রুদ্রের তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। রুদ্র আসবে শুনে প্রভাতীও বেশ খুশি, কেননা গতকালই তার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। রুদ্র রিয়া আসলে যে খেলতে পারবে ভেবেই খুশিতে লাফাচ্ছে সে। রুদ্র রাত দুপুর নাগাদ পৌঁছে গেল। পৌঁছে রুদ্র প্রভাতী রুমে গেল। রুমে গিয়ে দেখল প্রভাতী জানালা দিয়ে কার সাথে যেন কথা বলছে। রুদ্র জানালার কাছে গিয়ে দেখল সুমন দাঁড়িয়ে আছে। সুমনকে দেখে রুদ্রের রাগ আসমানে। সে কোনো রকম নিজেকে শান্ত করে, তুই এখানে কি করছিস? রুদ্র সুমনকে জিজ্ঞেস করলো। সুমন কিছু বলার আগেই প্রভাতী বলে উঠল, ভাইয়া দেখো না, সুমন ভাইয়া আমাকে চকলেট দিয়ে বলছে সে আমাকে ভালোবাসে। প্রভাতী এমন করে সব বলে দিল সুমনের মাথায়ও আসেনি। তো তুমি কি বলে প্রভাতী? আমি বলেছি এগুলো খারাপ কথা, এগুলো বলতে নেই, চাচি বলেছে। এবার সবাইকে অবাক করে দিয়ে রুদ্র হেসে ফেলল। তার পেট ফেটে হাসি আসছে। এই মেয়ে এত বাচ্চা কেন? আচ্ছা তুই মায়ের রুমে যা, দেখ রিয়া এসেছে। রুদ্র হেসে বলল। প্রভাতী নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেল। তুই যদি আর প্রভাতীর আশেপাশে ঘুরেছিস তাহলে তোর হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দিব, দাঁতে দাঁত চেপে বলল রুদ্র। সুমন কিছু না বলে সেখান থেকে চলে গেল। প্রভাতীর যে রিয়াকে জড়িয়ে ধরল। আপু, তোমাকে আমি কত মিস করেছি জানো? আরে আমার পিচিটা। তখনই রুদ্র রিয়ার মাথায় একটা বাড়ি দিল। এ, নিজে এক পিচি আবার আরেকজনকে পিচি বলে, ভাবে মন বুড়ি হয়ে গিয়েছে। উফ ভাইয়া, তুমিও না। দেখো খালামণি, তোমার ছেলে আমার সাথে সবসময় এমন করে। এই একদম জ্বালাবি না আমার রাজকুমারীকে। রুবি বেগম বললেন। তিথি চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ রিয়া বলে উঠল, আরে ওর সাথে তো তোমাদের পরিচয় করায়নি। ও তিথি আমার বিষ্টু। আমরা সামনাসামনি বিল্ডিংয়ে থাকি। তিথি রুদ্রের মাকে সালাম দিল। রুবি বেগমের বেশ পছন্দ হলো তিথিকে। সে তাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে নিলেন। প্রভাতের একটু খারাপ লাগলো, কেননা তার চাচি তাকে তো কোনোদিন এভাবে জড়িয়ে ধরেনি। অথচ চিনি না জানি না, আর এই মেয়েকে এত আদর। আচ্ছা তোরা সবাই ডাইনিংয়ে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। খাওয়া টেবিলে বসতে গিয়ে দেখে রুদ্র তিথির পাশের চেয়ারটাই খালি শুধু। তার এত ক্ষুধা লেগেছে যে এত কিছু না ভেবে সেখানে যে বসে পড়ল খেতে। তিথি তো খুশিতে আকাশে উঠছে, এমনকি খেতে খেতে টুকটাক কথাও বলছে রুদ্র তিথির সাথে। রবি বেগম খাওয়া দেখে তিথি আর রুদ্রের দিকে এক মনে তাকিয়ে আছে। ইস, এমন একটা ছেলের বউ পেলে মন্দ হতো না, ভাবতেই তার ভালো লাগছে। রিয়ার মায়ের চোখ এড়ালো না ব্যাপারটা। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রিয়া, তিথি প্রভাতীর রুমে গেল রেস্ট নিতে। রুদ্র নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। রবি বেগম এবং রিয়ার মা আয়শা বেগম গল্প করছেন। শোন, আমার না তিথিকে খুব পছন্দ হয়েছে রে। রুদ্রের সাথে বেশ মানাবে, তাই না বল? বুবু, তোমার ঘরে মেয়ে থাকতে তুমি বাইরে কেন দেখছো? তুই কি সব ভুলে গিয়েছিস নাকি? ওকে আমার ছেলের বউ আমি কোনোদিনই করব না। আমি কিছু ভুলিও নাই বাবু, কিন্তু প্রভাতী অনেক ভালো মেয়ে, আর দেখতে তো মাশাল্লাহ। বড় হলে তো তিথির থেকেও সুন্দর হবে। আমি এই ব্যাপারে তোর সাথে আর কথা বলতে চাই না, বলে রবি বেগম ও পা সরে বিছানায় শুয়ে পড়লেন। বাবু, তুমি কবে সব ভুলতে পারবে? আর কত, মনে মনে বললেন আয়েশা বেগম। বিকেলের দিকে তিথি রিয়া প্রভাতকে নিয়ে ঘুরতে বেরোল রুদ্র। তিথি রুদ্রের আশেপাশে থাকার আপ্রাণ চেষ্টা করছে। রুদ্র এটা বুঝতেও পাত্তা দিচ্ছে না। আর প্রভাতী সে তো রিয়ার সাথেই ব্যস্ত। রুদ্রের দিকে তাকানোর সময় আছে নাকি তার? রুদ্র প্রভাতীর কাছে যে প্রভাতীর চুল টেনে ধরল। ভাইয়া, ব্যথা পাচ্ছি তো। আহা, আমার পিচিটা ব্যথা পাচ্ছে। রুদ্র আহ্লাদে গলায় বলল। প্রভাতের লাগি লোক দিয়ে রুদ্রের দিকে তাকালো। তাদের এমন খুনসুটি দেখে রিয়ার খুব মজা লাগছে, কিন্তু তিথি তা দেখে জ্বলে পুড়ে মরছে। দেখ তিথি, ওদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে, তাই না? রিয়া বলল। এটা শুনে তিথি চটে গেল। মোটেও না, রুদ্রের জন্য ঢাকার স্মার্ট মেয়ে দরকার।
গ্রামের গায়া খ্যাত না। রিয়ার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল তিথির কথা শুনে। এগুলো কোন ধরনের কথা? আর তুই এভাবে বলছিস কেন? আর রুদ্র আমার ভাই মানে তোরও ভাই। এমন নাম ধরে ডাকছিস কেন? রুদ্র তোর ভাই হতে পারে, আমার এত ভাই বানানোর শখ নেই। বলে তিথি আগে আগে হাঁটা শুরু করলো। রিয়ার ব্যাপারটা পছন্দ হলো না, তার মনে খটকা লাগলো। হঠাৎ প্রভাতী ইটের সাথে বেজে ওষ্টা খেয়ে পড়ে গেল। বেচারি পা মচকে গিয়েছে। সে কি কান্না! রুদ্র কোনো রকম প্রভাতীকে কোলে নিয়ে আবার বাড়ির দিকে ব্যাক করলো। তিথির গা জ্বলে যাচ্ছে এটা দেখে। বাড়ির উঠানে রুবি এবং আয়েশা বেগম বসেছিলেন। রুদ্রের কোলে প্রভাতীকে দেখে রুবি বেগমের রাগ উঠলেও সে নিজের রাগকে হজম করলেন, কেননা তিথির সামনে সে নিজের ইমেজ খারাপ করতে চায় না। রিয়া ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে প্রভাতের পায়ে দিয়ে দিচ্ছে। সেদিন রাতে সবাই খেয়ে যার যার মতো শুয়ে পড়লেন। পরের দিন সকালে তিথি, রিয়া, আয়েশা বেগমের রুদ্রের সাথে বের হলেও রবি বেগম প্রভাতীকে যেতে দেননি। রুদ্র তেমন জোর করেনি, কেননা সে জানে কিছু বললেই তার মা প্রভাতীকে মারবে। সবাই বাসা থেকে যাওয়ার পর রবি বেগম রান্নাঘরে গেলেন। চুলার পাশে রাখা খুন্তিটা নিয়ে চুলায় দিয়ে গরম করলেন। তারপর সেই গরম খুন্তিটা নিয়ে প্রভাতের রুমে গেলেন। প্রভাতী তখন ঘুমাচ্ছে। তাকে যেতে দেয়নি বলে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। গরম খুন্তিটা নিয়ে প্রভাতীর পায়ে এলোপাথারি বাড়ি শুরু করলেন। ঘুম থেকে ধরফরে উঠল প্রভাতী। সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। সে পুরো শখ খেল। প্রভাতী চিৎকার করতে লাগলো ব্যথায়। চাচি মেরো না, আমি মরে যাব। চুপ! আমার ছেলের কোলে ওঠা, তাই না? আমার ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করার শুধু বাহানা লাগবে তোর, তাই না? পা মস্কে ছিল, আজকে তোর পা আমি নিজের হাতে ভেঙে দিব। বলে আরও জোরে মারতে লাগলো প্রভাতীকে। প্লিজ চাচি, আমি কোনোদিন আর কথা বলবো না রুদ্র ভাইয়ের সাথে। আমি তার থেকে দূরে থাকবো। আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ মেরো না আমাকে। প্রভাতের চিৎকার, অনুরোধ কোনো কিছু তার কানে যাচ্ছে না। একটা সময় থাকতে না পেরে প্রভাতী অজ্ঞান হয়ে গেল। এটাও রবি বেগমের চোখে পড়ল না। মারতে মারতে একসময় সে শান্ত হয়ে গেল। খুন্তিটা রেখে প্রভাতীর বিছানার সাথে হেলান দিয়ে বসে ফ্লোরে বসে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। কেউ কারো জায়গা থেকে নড়ল না। প্রভাতের দেহটা পাথরের মতো বিছানায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো মূর্তি। বিকেলে সবাই ফিরে এলো বাসায়। কারো কোনো সাড়া শব্দ না পেয়ে সবাই কিছুটা ভয় পেয়ে গেল। রিয়ার মা সাহস করে ঘরে ঢুকলেন। প্রভাতীর রুম সামনে থাকায় তার প্রথমে চোখ পড়ল প্রভাতীর রুমে। কিন্তু লাইট অফ থাকায় কিছু বোঝা যাচ্ছে না। তার মনে কেমন যেন খচখচ করছে। সে রিয়াকে বলল তিথিকে নিয়ে রুদ্রের রুমে যেতে। রিয়া তিথিকে নিয়ে চলে গেল। রুদ্র তার খালার দিকে তাকিয়েছে, কিছুই বুঝতে পারছে না। প্রভাতীর রুমে ঢুকে আয়েশা বেগম লাইট জ্বালালেন। প্রভাতীর বিছানায় চোখ পড়তেই তারা আটকে উঠল। প্রভাতী চিত হয়ে শুয়ে আছে, বিছানার চাদরে রক্ত। রুবি বেগম এখনও মূর্তির মতো সেখানে বসে আছে। রুদ্র দৌড়ে প্রভাতীর কাছে গেল। আয়েশা বেগম যে তার বোনকে ডাকছে, কিন্তু সে এখনও ঠায় বসেই আছে। আমাকে মেরো না, আমাকে মেরো না। প্রভাতী সেই কখন থেকে একই আলাপ করে বকে যাচ্ছে। রুদ্রের চোখে পানি এসে গেল প্রভাতীর এই অবস্থা দেখে। সে তাড়াতাড়ি ডাক্তারকে কল দিল। ডাক্তার এসে প্রভাতের পা ব্যান্ডেজ করে দিল, আর কিছু মেডিসিন দিয়ে গেল। আয়েশা বেগম তার বোনকে উঠিয়ে কোনো রকমে তার রুমে নিয়ে গেলেন। রুদ্র প্রভাতের কাছ থেকে এক পাও নড়ল না। আয়েশা বেগম একটু পর প্রভাতের রুমে এলো। তুই তোর ঘরে যা, আমি ওর কাছে আসি। রুদ্র যেন তার খালার কথা শুনতে পেল না। সে এক পাও সেখান থেকে নড়ল না। প্রভাতের মাথার কাছেই বসে রইল। আর প্রভাতী সে তো কথাই বলা ভুলে গিয়েছে। এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে প্রাণ ছাড়া একটা দেহ মাত্র। রিয়া তিথি রুদ্রের রুমে শুয়েছে। তারা এখনও জানে না প্রভাতের সাথে কি ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে। তিথি রুদ্রের রুমটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এখানে রুদ্রের ছোঁয়া আছে ভাবতেই ভালো লাগছে তার। পরের দিন সকালে বাহিরের আলো চোখে প্রায় প্রভাতীর ঘুম ভেঙে গেল। পায়ে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার মনে পড়ে গেল কাল রাতের সেই ভয়ানক কাহিনী। পাশে তাকে দেখল রুদ্র হেলান দিয়ে শুয়ে আছে। রুদ্রকে দেখে সে ভয় পেয়ে গেল। ভয়ে চিৎকার করতে লাগলো, তুমি যাও, তুমি যাও, আমার কাছে থেকো না। চাচি আমাকে মারবে। তুমি যাও, তুমি যাও। প্রভাতের চিৎকার শুনে রুদ্র এবং তার খালা ধরফরে উঠল। তাদের বুঝতে কিছু সময় লাগলো যে হচ্ছেটা কি, কিন্তু প্রভাতের চিৎকার থামছেই না। রুদ্র না পেরে সেখান থেকে চলে গেল। সে বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ে যে বসে আছে, ইচ্ছে করছে সব কিছু ভেঙে চুরে ফেলতে। তার মায়ের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। তার মা যে এতটা নিষ্ঠুর জানা ছিল না তার। রুদ্র উঠে তার মায়ের রুমে গেল। রুদ্র কিছু বলবে তার আগেই রুবি বেগম বললেন, তুই এখনই এখান থেকে চলে যা ওদের নিয়ে। তুই ওর হয়ে কথা বলতে আসবি না। আর যদি ওর কাছে গিয়েছিস তার পরিণাম আরও ভয়াবহ হবে। রুদ্র সবার চোখ এড়িয়ে প্রভাতের ঘরে যায়। যেই দেখে প্রভাতী বিছানায় বসে আছে। তুমি আবার আমার রুমে এসেছ কেন? আমাকে মার খাওয়াতে? চলে যাও বলছি, আমাকে মাফ করে দে। একদম চুপ। এই মারগুলো তুমি খেলে বুঝতে কেমন লাগে?
আজ আমার বাবা মা নাই বলে তোমরা আমার উপরে এমন অত্যাচার করাও, তাই না? আমি এতিম না হলে কি আমাকে এইভাবে মারতে পারতো? তোমরা সবাই খারাপ, যাও এখান থেকে। বলেই প্রভাতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রুদ্র আর কিছু বলার পায় না। সেদিন রাতেই তারা ঢাকায় ব্যাক করে। এর মাঝে কেটে গেল 2টি বছর। রুদ্র এর মধ্যে 4বার বাড়ি গিয়েছে। প্রভাতের পার্থপক্ষে তার সামনে আসেনি। সেদিনের সেই কষ্ট প্রভাতী আজও ভুলতে পারেনি। সেদিনের পর থেকে সে তার আগের মতো সেই বাচ্চা মেয়েটা নেই। সেই ছোট্ট প্রভাতী এখন ক্লাস 10-এ পড়ে। অনেকটা বড় এবং চুপচাপ হয়ে গিয়েছে। প্রভাতী, এই প্রভাতী, কই গেলি, এদিকে আয়। চাচির ডাক পেয়ে প্রভাতী দৌড় দিল। না জানি দেরি হলে আবার তাকে মার খেতে হয়। হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খেল। পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু না, সে পড়ল না। কেউ তাকে ধরে আছে। চোখ খুলতেই সে সামনে থাকার মানুষটাকে দেখতে পেল। প্রভাতী চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে, চেনার চেষ্টা করছে। তখনই রুবি বেগম সেখানে চলে এলেন। রুবি বেগম দেখে প্রভাতীর হাত পা কাঁপতে লাগলো। সে কোনো রকমে নিজেকে সারিয়ে নিল। আরে তৌকির বাবা, তুমি কত বড় হয়ে গিয়েছো! আমি তোমারই অপেক্ষা করছিলাম। এ তো আন্টি ভালো। আসলে মাকে নামিয়ে দিয়ে আমি গাড়িটা পার করতে গিয়েছিলাম। হয়েছে, এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আমি টেবিলে খাবার দিচ্ছি। প্রভাতী, যা তো, তৌকিকে ফ্রেশ হতে নিয়ে যা। প্রভাতী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে হাঁটা শুরু করলো। তৌকির তার পিছু পিছু যাচ্ছে। এই ছেলে এত লম্বা কেন? কোনো বাসে থেকে কম না। সোমা আন্টিকে এর আগেও আসতে দেখেছে। চাচি আর আন্টি নাকি ছোটবেলার বান্ধবী। কিন্তু তার ছেলেকে তো আজ প্রথম দেখলাম। বাহ, কি খাম্বার মতো ছেলে বানিয়েছে! মনে মনে ভাবল প্রভাতী। এই যে, তুমি কি এত ভাবছো? কিছু না। ওই যে ওয়াশরুম, ওখানটায় যেয়ে ফ্রেশ হয়ে নিন। এটা রুদ্রের রুম না? রুদ্রের নামটা শুনে প্রভাতীর মনটা খারাপ হয়ে গেল। কতদিন তার সাথে কথা হয় না। তার রুম। বলে সে সেখান থেকে চলে গেল। তৌকির ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো। দুপুর 3টে বাজে। তার খুব খিদে পেয়েছে। গপাগপ খেয়ে ফেলল সে। প্রভাতীর খুব হাসি পাচ্ছে তার খাওয়া দেখে। ভাব, এমন জীবনে কখনো খায়নি। আন্টি, তোমার হাতের রান্না জাস্ট ওয়াও। তোমার মেয়ে থাকলে আমি ওকেই বিয়ে করতাম। আফসোস, তোমার মেয়ে নেই কেন? ছেলে বলে কি, বড্ড পাজি হয়েছিস। তা তো একটু হওয়াই লাগে। বলে এক ছোপ টিপ দিল। খেয়ে দিয়ে তারা রেস্ট নিল। প্রভাতী ড্রেসিং টেবিলের কাছে বসে চুল আঁচড়াচ্ছে আর আনমনে কিছু ভাবছে। হঠাৎ উঠে সে আলমারির কাছে গেল। সেখান থেকে একটা ছবি বের করে দেখতে লাগলো। খুব মনোযোগ দিয়ে দেখছে সেই ছবিটা। তখনই দরজায় টোকার আওয়াজ পেল। তাকে দেখল তৌকির দাঁড়ানো। তৌকিরকে দেখে জলদি করে ছবিটা আলমারির ভেতর রেখে দিল। ব্যাপারটা তৌকিরের চোখ এড়ালো না। কি দেখছিলে? কই কিছু না। কিছুটা ভয় পেয়ে বলল প্রভাতী। তুমি আমাকে তোমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবে? তৌকিরের এমন প্রশ্নে কি জবাব দিবে ভেবে পাচ্ছে না সে। তার একদম যাওয়ার ইচ্ছে নেই। কি ভাবছো আন্টি, কি বলবে? আরে, আমি আন্টির পারমিশন নিয়ে নিয়েছি। উনি আমাকে বলেছে তোমাকে নিয়ে যাতে একটু ঘুরে আসি। তোমার নাকি বের হওয়া হয় না, সারাদিন ঘরে বসে থাকো। প্রভাতী বুঝতে পারলো তার না যে উপায় নেই। কেননা দেখা যাবে না গেলে তার চাচি এবার এটা নিয়ে অশান্তি শুরু করবে। আচ্ছা, আপনি যান, আমি রেডি হয়ে আসি। ওকে। রুদ্র তিথির বাসায় ঢুকে দেখল তিথি নীল শাড়ি পরে বসে আছে। ব্যাপারটা তার বেশ অদ্ভুত লাগলো। তাও সে কিছু বলল না। কাল যে পড়াগুলো দিয়েছিলাম তা কমপ্লিট করেছো? আর বেশি দিন কিন্তু বাকি নেই তোমার অ্যাডমিশনের। দয়া করে পড়াশোনায় মনোযোগ দাও। রুদ্রের এমন কথা শুনে তিথির মেজাজ চটে গেল। এ কেমন বেরসিক ছেলে! আমি তার জন্য শাড়ি পরে বসে আছি, আর সে নাকি অ্যাডমিশনের কথা বলছে। মনে মনে বলো তিথি, কি বিড়বিড় করছো মনে মনে? বইটা দাও। আচ্ছা, আপনি এই পড়ালেখার বাইরে কোনো কথা বলতে পারেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না আমি শাড়ি পরেছি? তুমি শাড়ি পরেছো তো আমি কি করব? ভ্রু কুঁচকে বলল রুদ্র। নগদে তিথির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এই ছেলেটা তাকে আর কত কষ্ট দিবে? সে কি কিছুই বুঝে না? আপনি কি কিছুই বুঝেন না? নাকি বুঝেও না বোঝার ভান করে আছেন? তোমার কি এসব ছাড়া মাথায় আর কিছু ঢোকে না? আর কদিন বাদে তোমার অ্যাডমিশন। তুমি চান্স না পেলে আমি তোমার মা বাবাকে কি জবাব দিব? তুমি তো বায়না ধরেছিলে আমার কাছে ছাড়া কারো কাছে পড়বে না। তোমার বাবা মা আমার কাছে রিকোয়েস্ট করেছে, আর খালামনির পরিচিত তোমরা, তাই তোমাকে পড়াচ্ছি। তুমি এমন ফালতু কথাবার্তা বললে আমার তোমাকে পড়ানো বাদ দিতে হবে। রাগ দেখিয়ে বলল রুদ্র। রুদ্রের কথা শুনে তিথি অবাক হলো। সে তার কাছে এতটাই মূল্যহীন? আপনি আমাকে নিজের ইচ্ছেতে পড়াচ্ছেন না? না, তোমাকে পড়ানোর আমার কোনো ইচ্ছে নাই। যার পড়ালেখার মনোযোগ নেই তাকে পড়িয়ে কি করব আমি? আপনি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যান। তিথির এমন শীতল কণ্ঠ শুনে রুদ্র চমকে ওঠে। সে কি মেয়েটার সাথে বেশি খারাপ বিহেভ করে ফেলেছে? আসলে আমি বলতে যাচ্ছিলাম। রুদ্র তার কথা শেষ করতে পারে না। আপনি বের হবেন?
রুদ্র কিছু না বলে তিথিদের বাসা থেকে বেরিয়ে যায়। রুদ্র যাওয়ার পরও তিথি ঝিম মেরে বসে আছে সেখানে, একটুও নড়ছে না। হঠাৎ খুব জোরে সে নিজের হাত টেবিলে বাড়ি দিল। হাতে পড়া কাচের চুড়িগুলো ভেঙে তার হাতে ঢুকে গেল। তারপর ফ্লোরে বসে নিজের শাড়ি কেচি দিয়ে কুচি কুচি করে কাটতে লাগলো। নিজের চুল নিজে ছিঁড়তে লাগলো। আর থাকতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো। আর আবল তাবল বকতে থাকলো। তিথির কান্না শুনে তার মা পাশের রুম থেকে দৌড়ে তার রুমে এলেন। মেয়ের এমন অবস্থা দেখে সে রীতিমতো ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি সে তিথির বাবাকে কল দিলেন। প্রভাতের হালকা কলাপাতা কালারের একটা থ্রি পিস পরেছে, চুল এক সাইডে নিয়ে বেনি করেছে। এতেই যেন তাকে অনেক সুন্দর লাগছে। তৌকির তো তাকে দেখে হা করে তাকিয়ে আছে। তার ভাবতেই অবাক লাগছে, সেরাকে এই পিচ্চি মেয়ের উপর ক্রাশ খেলো। তারা একসাথে ঘুরতে বেরোলো। তৌকির নানান কথা বলছে, প্রভাতী শুধু হু হা করছে। এই মেয়োস, তুমি কথা বলো না কেন? কই বলছি তো, আপনি বলেন আমি শুনি। এই, আমাকে আপনি করে বলবে না তো। যদিও আমি তোমার থেকে 8 বছরের বড়, তাও আপনি আমার পছন্দ না, তুমি করে বলবে। প্রভাতী মাথা নাড়ল। তৌকির ড্রাইভ করছে আর প্রভাতী বাহিরের বাতাস অনুভব করছে। তার মনে যে অজানা অনুভূতির জন্ম নিয়েছে, এটা ইদানিং তাকে খুব ভাবায়। সেও বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। তৌকির একটা খোলা মাঠে গিয়ে গাড়ি থামালো। সামনে বড় নদী, বেশ সুন্দর জায়গাটা। তৌকির প্রভাতীকে গাড়িতে বসিয়ে দোকানে গেল। দোকান থেকে দুটো আইসক্রিম আর কিছু চকলেট কিনে নিয়ে এলো। তারপর আবার গাড়ির কাছে এসে প্রভাতীকে নামিয়ে তারা একসাথে নদীর পাড়ে গিয়ে বসলো। প্রভাতীকে একটা আইসক্রিম আর চকলেটগুলো দিয়ে দিল। প্রভাতী চকলেটগুলোর দিকে তাকিয়ে আছে। আরও 2 বছর আগে এগুলো দেখে সে খুশিতে লাফাতো, আর আজ ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি এমন চুপচাপ থাকো? তৌকিরের এমন কথায় তার মনে পড়ে গেল সেই 2 বছর আগের কাহিনী। সেই কাহিনীর পর থেকে সে যেন কথা বলাই ভুলে গিয়েছে। আর কথা বলবেই বা কার সাথে? তার কথা বলার মানুষ তো একজনই ছিল, আজ সেও নেই। সময়ের ব্যবধানে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে। না, হয়েছে বললে ভুল হবে, সে নিজে করেছে। এই যে, তুমি কি এমন ভাবো সবসময় বলো তো? থেকে থেকে কোথায় হারিয়ে যাও? কই, কোথাও না। রুদ্রের সাথে তোমার কেমন সম্পর্ক? ওকে দেখি না কত বছর হয়েছে। দেশের বাইরে যাওয়ার জন্য ওর সাথে আর দেখাই হয়নি। রুদ্রের নাম শুনলেই তার মনের ভিতর হাজারো অনুভূতি জেগে ওঠে। এই একটা নাম তাকে এত ভাবাই কেন? এই একটা নামের মধ্যে কি আছে এমন, যেটা শুনলে তার ভেতরটা তোলপাড় হয়ে যায়? একটা চাপা কষ্ট কাজ করে। এর উত্তর খুঁজে পায় না সে। রুদ্রের নাম নেওয়ার সাথে সাথে প্রভাতের এমন চুপ হওয়া দেখে তার কিছুটা খটকা লাগে। তৌকির প্রসঙ্গ চেঞ্জ করতে তার ছোটবেলার কিছু মজার কাহিনী শোনায় প্রভাতীকে। এমন কাহিনী শুনে প্রভাতী না হেসে পারে না। সে হেসে কুটি কুটি অবস্থা। অনেকদিন পর সে এমন প্রাণ খুলে হাসে। প্রভাতীর হাসির দিকে এক নজরে তাকিয়ে আছে তৌকির। কারো হাসি এতটা সুন্দর কি করে হয়? এই মেয়ে তো আমাকে হেসেই পাগল করে দিবে, মনে মনে বলল তৌকির। প্রভাতীর এখন তৌকিরকে বেশ ভালোই লাগছে। সে অনেক কথা বলছে। এতদিন পর কাউকে পেয়ে তার বেশ ভালোই লাগছে। তাদের গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারল না তারা। অনেকটা সময় হয়ে গিয়েছে, চলো উঠি। আচ্ছা। প্রভাতে উঠতে নিলেই অসাবধানতা বশত পড়ে যেতে নেয়। তখনই তৌকির তাকে ধরে ফেলে। এই মেয়ে, তুমি এত পড়ে যাও কেন? প্রভাতী লজ্জা পেয়ে যায় তৌকিরের কথায়। তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রভাতী আবার ডুব দেয় তার ভাবনার জগতে। রুদ্র ঘর অন্ধকার করে বসে আছে। রিয়া রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেয়। এমন অন্ধকারে বসে আছো কেন? আর কত একা থাকবে? তুমি প্রভাতীকে তোমার মনের কথা বলে দিলেই পারো। খালামণিকে না হয় আমরা ম্যানেজ করব। রুদ্র তার ছেলের হাসি দিয়ে, যে এই মেয়ে আমার সাথে কথাই বলে না, আমার সামনেই আসে না, তাকে প্রপোজ করতে বলছিস? ও যদি আমাকে ভুল বুঝে? আমার মা ওর সাথে যা করেছে, এরপর কোন মুখে যাব ওর কাছে বলতে পারবি? রিয়া কিছু বলছে না। আসলে তার বলার কিছু নেই। সে এভাবে তার ভাইকে কষ্ট পেতে দেখতে পারছি না। রিয়া কিছু বলতে যাবে, তখনই রুদ্রের ফোনে টুং করে আওয়াজ এলো। রুদ্র ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপটা অন করতে যা কিছু ছবি দেখতে পেল, ছবিগুলো দেখে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। রিয়া ফোনটা তুলে ছবিগুলো দেখে চমকে গেল। কিভাবে সম্ভব এটা? প্রভাতীর সাথে একটা ছেলের হাস্যোজ্জ্বল কিছু ছবি। একটা ছবিতে তো ছেলেটা প্রভাতীর হাত ধরে আছে। ভাই, এই ছেলেকে, আর প্রভাতী ওর সাথে কি করছে? রুদ্র রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো ভালোভাবে দেখতে থাকে। হঠাৎ সে হেসে ওঠে। রিয়া অবাক হয়ে যায়। এ মা, তুই হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলে নাকি? হাসবো না তো কি করব? তুই ছবিটা ভালো করে দেখ। ছেলেটা তৌকির। আর প্রভাতী পড়ে যাচ্ছিল, তৌকি তখন ওকে ধরেছে। প্রভাতী এখনো বাচ্চাই রয়ে গেল। উঠতে বসতে পড়ে যায়। ওকে নিয়ে যে কি করব আমি?
কেউ ইচ্ছে করে ছবিগুলো তুলেছে। রিয়া আবার ছবিগুলো দেখলো। আসলেই তো, তৌকির ভাইয়া মানে খালামণির বান্ধবীর ছেলে। হ্যাঁ রে পাগলি, কিন্তু তোকে এই ছবিগুলো কে পাঠালো? দাঁড়া দেখছি। রুদ্র নাম্বারটা খেয়াল করে দেখলো সুমনের নাম্বার। তার মেজাজটাই চটে গেল। কত বড় বদমাইশ দেখেছিস! আমি ওকে বলেছিলাম প্রভাতীর থেকে দূরে থাকতে, আর সে এখন আমার আর প্রভাতীর মধ্যে ভুল বোঝাবুঝি করাতে চাচ্ছে। ওকে আমি এক্ষুনি কল দিয়ে। ওফ ভাইয়া, মাথা ঠান্ডা কর। এসব মানুষকে কিছু বলে লাভ নেই। তার চেয়ে ভালো তুই ওকে ব্লক করে দে। রুদ্র রিয়ার কথা মতো সুমনকে ব্লক করে দিল। ভাইয়া একটা কথা বলি, তুই আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি? তোর প্রভাতির উপর এত বিশ্বাস! আমি নিজেই তো এই ছবিগুলো দেখে অন্য কিছু মনে করেছিলাম। ভালো কি আর এমনি বাসিরে পাগলি? যদি বিশ্বাসই করতে না পারি, তাহলে এই ভালোবাসার কোনো মানে আছে? আমিও সব ঠুনকো ভালোবাসা বাসি না, যার ভিত্তি নড়ে পড়ে থাকে। তোকে দেখলে অবাক লাগে। এত ভালো কিভাবে বাসিস? আর বলছিস না কেন ওকে? ওর মনে যদি অন্য কেউ থাকে, অন্য কেউ এসে যদি তোর থেকে ওকে নিয়ে যায়? ওহো, ওর মনে অন্য কেউ নেই। ও আমাকেই ভালোবাসবে। আমার ভালোবাসার জোর আছে রে পাগলি। আমি না বললেও ওর মনে শুধু আমিই আছি। এতটা কনফিডেন্স ভালো না ভাইয়া, এটা আমার বিশ্বাস। বলে রুদ্র একটা মুচকি হাসি দিল। রিয়ার কথা বাড়ালো না। তার কেন যেন খুব ভয় হয়। তার ভাইটা যদি কষ্ট পায়, তাহলে সে মরে যাবে। রিয়া উঠে সেখান থেকে চলে গেল। রুদ্র ছবিগুলো ক্রপ করলো, শুধু প্রভাতের ছবিগুলো রেখে দিল। সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রভাতের ছবিগুলো দেখছে। তুই এত সুন্দর কেন হচ্ছিস রে আমার মায়াপরি? তোর থেকে দূরে থাকা যে বড্ড কষ্টকর, জানিস? কত রাত আমি শুধু তোর কথা ভেবে কাটিয়ে দিই। আচ্ছা, তোর কি আমার কথা মনে পড়ে না? অবশ্যই মনে পড়বে। তা না হলে তোকে মেরে তক্তা বানাবো। তুই শুধু আমার। জানিস, মা যখন তোর উপর অত্যাচার করে, আমার খুব কষ্ট লাগে। একবার ভাবি তোকে নিয়ে কোথাও চলে যাব, আবার চিন্তা করি হাজার হোক, সে তো আমার মা। জানিস, আমার মায়ের যেন কিসের কষ্ট আছে রে। আমার বাবার সাথেও তার সম্পর্ক আমি কোনোদিন স্বাভাবিক দেখিনি। কিন্তু দেখিস, একদিন সব ঠিক হয়ে যাবে। তোর জীবনটা খুশিতে ভরে যাবে। প্রভাতের ছবির সাথে একা একাই বক বক করতে লাগলো রুদ্র। তোকে রাতের খাবার খেয়ে ছাদে চলে গেল সিগারেট খেতে। ছাদের এক কোনায় কাউকে দেখতে পেল। ভালো করে খেয়াল করে দেখলো প্রভাতী দাঁড়িয়ে আছে। একা একা ছাদে কি করছো? তৌকিরের আওয়াজ শুনে প্রভাতী চমকে গেল। এতক্ষণ আনমনে সে তার অনুভূতি বোঝার চেষ্টা করছিল। কিছু না, আমি রাতে প্রায় ছাদেই আসি। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি কিছু নিয়ে ভাবছো। প্রভাতী কোনো উত্তর দেয় না। আসলে তার কাছে যে কোনো উত্তরই নেই। সে কী বলবে? তার সবটা জুড়ে যে শুধু একজনই আছে, তাকে ছাড়া তার মাথায় আর কিছুই ঢুকে না। তাকে নিয়ে সে এভাবে ভেবেই জনজনম পার করে দিতে পারবে। তার মনের ভিতর থাকা এই অনুভূতিগুলোর নাম কি দেওয়া যায়, ঠিক তার জানা নেই তার। আমার ঘুম ধরেছে, আমি আসছি, বলে প্রভাতী সেখান থেকে চলে যায়। তৌকির তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পকেটে থাকা সিগারেটটা বের করে আগুন জ্বালায়। তারপর সেই সিগারেটে একের পর এক টান দিতে থাকে। প্রভাতের মধ্যে যে রহস্যটা আছে, সেটা তাকে জানতেই হবে। কিন্তু এই রহস্য জানতে গিয়ে যদি সে নিজের রহস্যের জালে আটকা পড়ে যায়। আমার প্রভাতীকে বেশ পছন্দ হয়েছে। ঠিক ওর মতোই পুত্রবধূ আমার লাগবে, তৌকিরের মা সালমা বেগম বললেন। সালমার কথা শুনে রবি বেগম একটু নড়েচড়ে বসলেন। কি বলছিস তুই? ভেবে বলছিস তো? অবশ্যই ভেবে বলছি। ওর মতো শান্ত লক্ষ্মী মেয়ে কে না চায়? আমি তোর জায়গা হলে ওকে কবে নিজের ছেলের বউ বানিয়ে ফেলতাম। এখনও চাইলেই পারিস। তুই সত্যি বলছিস? হ্যাঁ, এমনিতেও ওর জন্য ভালো ছেলে খুঁজছিলাম। আর তৌকিরে থেকে ভালো ছেলে পাওয়া যাবে না। রবি বেগমের কথা শুনে সালমা বেগম বেশ খুশি হয়ে যায়। নিজের মনের মতো মেয়ে পেয়েছে, ছেলের জন্য আর কি লাগে। রুদ্র সকালবেলা ধরফরিয়ে ঘুম থেকে উঠল। তার সারা শরীর কাঁপছে, ঘেমে ঠেমে অস্থির। বিছানার পাশে রাখা পানির গ্লাসটা নিয়ে এক ঢোকে সব খেয়ে নিল। তার কেমন যেন অস্থির লাগছে। তার প্রভাতী যদি তার থেকে দূরে সরে যায়, তাহলে সে কিভাবে বাঁচবে? না, আর দেরি করলে চলবে না। তার আজই বাড়ি যেতেই হবে। সে আজই প্রভাতীকে সবটা জানাবে। তার প্রভাতীকে যেভাবে হোক সে নিজের করে ছাড়বে। রুদ্র রিয়াকে ডেকে বলল সবটা। রিয়াও বায়না ধরল তার সাথে যাবে। তোর তো সামনে পরীক্ষা রে। আরে ভাইয়া, এখনো 2 মাস আছে। আর দুদিনের জন্য তেমন কিছু হয়ে যাবে না। তুমি প্রভাতীকে প্রপোজ করবে, আর আমি থাকবো না, সেটা কি হয় নাকি? পাগলি বোন আমার। আচ্ছা, তুই সব গুছিয়ে ফেল, আমরা বিকেলে রওনা দেব। আর শোন, খালাকে বলবি যাতে মাকে কিছু না জানায়। জো হুকুম মেরে আঁকা। বলে রিয়া সেখান থেকে চলে যায়।
বিকেল 4টা নাগাদ তারা রওনা দেয়। রুদ্র অস্থির হয়ে আছে কখন সে যাবে, তার মনের কথা প্রভাতীকে বলবে। বাস ছেড়েছে আধা ঘন্টা হবে। হঠাৎ রিয়ার ফোনে একটা কল আসে। হ্যালো, ও পাশ থেকে। সাথে সাথে রিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে সাথে সাথে কান্না শুরু করে। ভাইয়া, আমাদের এক্ষুনি ব্যাক করতে হবে বলেই পাগলের মতো কাঁদতে থাকে। রুদ্র বুঝে উঠতে পারছে না কি হলো। প্লিজ শান্ত হবন, আমাকে বল কি হয়েছে। ভাইয়া, তিথি সুসাইড করেছে। ওর অবস্থা অনেক খারাপ। ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো। এমন কিছু হয়ে যাবে রুদ্র কল্পনা করতে পারেনি। তিথি এমন সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলবে ভেবেই তার মাথা ঘুরছে। রুদ্র তাড়াতাড়ি রিয়াকে নিয়ে বাস থেকে নেমে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে পৌঁছেই তারা রিয়ার বাবাকে দেখতে পায়। আঙ্কেল, কি হয়েছে তিথির? ও এখন কেমন আছে? মারে, ওর অবস্থা ভালো নেই। আমার মেয়েটা যে এমন কেন করলো রে? ওর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো? আঙ্কেল, তিথির কিছু হবে না, রুদ্র বলল। তখনই ডাক্তার বেরিয়ে এলো। তিথির অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। স্লিপিং পিলস অতিরিক্ত নেওয়ার জন্য অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরে কিছু বলা যাচ্ছে না বলেই ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথা শুনে তিথির বাবা আলতাফ সাহেব প্রচণ্ড ভেঙে পড়েন। সে বুঝতে পারছে না কি করবে। রুদ্র তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তৌকির আর তার মা ব্যাগ গোছাচ্ছে। একটু পরে তাদের রওনা দিতে হবে। তৌকিরের মনটা বেশ খারাপ। প্রভাতীকে রেখে তার যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার, যাওয়া তো লাগবেই। প্রভাতী মা, মন দিয়ে পড়াশোনা করো কেমন? আর কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবে। আর এ নাও 2000 টাকা, কিছু লাগলে এটা নিয়ে কিনে নিও, সালমা বেগম বললেন। প্রভাতী প্রথমে টাকাটা না নিতে চাইলে সালমা বেগমের জোরাজোরিতে নিতে হলো। প্রভাতীর সালমা বেগমকে বেশ ভালো লাগে। কি অমায়িক ব্যবহার তার! আল্লাহ যদি এমন একটা মা তাকে দিত, মন্দ হতো না। তৌকির সবার চোখের আড়ালে প্রভাতীর পাশে এসে দাঁড়ালো। এই যে চন্দ্রাবতী চলে যাচ্ছে, আবার আসবো তোমাকে জ্বালাতে বলেই তৌকির প্রভাতীর গাল টেনে দিল। প্রভাতী ভেবে পায় না এই ছেলে তাকে চন্দ্রাবতী কেন ডাকে। তৌকির আর তৌকিরের মা ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রভাতী নিজের রুমে চলে যায়। আলমারি থেকে ছবিটা বের করে দেখতে থাকে। তখনই রবি বেগম তার রুমে আসে। আমার তোর সাথে কিছু কথা ছিল। চাচিকে দেখে প্রভাতী ভয়ে ছবিটা লুকিয়ে ফেলে। জি চাচি, বলো। আমি এখন তোকে যা বলবো তুই কিন্তু মন দিয়ে শুনবি। জি আচ্ছা। তুই তো বড় হয়েছিস এখন, তাই না? মেয়েরা বড় হলে একদিন তাকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। আর যেহেতু আমি তোর গার্ডিয়ান, আমি যদি তোর জন্য ছেলে ঠিক করি, তুই কি রাগ করবি? চাচির কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। তৌকিরকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি চাচ্ছিলাম ওর সাথে তোর বিয়ে দিতে। ছেলে হিসেবেও অনেক ভালো। আর ওর মায়ের ব্যবহার তো অমায়িক, তুই দেখেছিসই। আর তুইও বাড়িতে খুশি থাকবি। চাচির এমন কথা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছে সে এইসব? সে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারে? সে তো না, কিছু ভাবতে পারছে না সে। সে এখন কি বলবে চাচিকে? আমি এখনও তো অনেক ছোট, আরও পরে বিয়ে করলে হয় না? এখনই বিয়ে দেবো বললে কি বিয়ে হয় নাকি? আমি বলেছি আমার পছন্দ তৌকিরকে। আর তুই তো সবসময় আমার কাছ থেকে মায়ের আদর চেয়েছিস। তুই যদি ওকে বিয়ে করতে রাজি হস, আমি আজ থেকে তোকে অনেক আদর করব। প্রভাতের কেমন যেন লোভ হয়। এত বছর ধরে সে যে আদর ভালোবাসার জন্য এত কিছু করেছে, আর আজ সে নিজেই এসে বলছে। প্রভাতী কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। রুবি বেগমের মনের থেকে বড় একটা পাথর যেন নেমে যায়। সে আজ বড্ড খুশি। খুশিতে গদগদ হয়ে সে প্রভাতীকে বুকে জড়িয়ে নেয়। প্রভাতী অঝরে কাছে। এতগুলো বছর পর তার চাচি এই প্রথম তাকে বুকে জড়িয়ে নিল। তাকে আদর করছে ভাবতেই তার অসম্ভব ভালো লাগছে। 15 ঘন্টার মধ্যে তিথির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার সাথে সাথেই সে প্রথমে যার নাম নেয় সেটা হলো রুদ্র। নার্স বেরিয়ে এসে, এখানে রুদ্র নামের কেউ আছে? জি আমি। পেশেন্ট রুদ্র রুদ্র করছে, আপনি ভিতরে আসুন। উপস্থিত সবাই অবাক হলেও কারো বুঝতে বাকি থাকে না যে কাহিনী কি। রুদ্র নার্সের সাথে কেবিনে ঢুকে। রুদ্র যে দেখে তিথি রুদ্র রুদ্র করছে। রুদ্র তিথির পাশে যেয়ে বসে। তিথির এক হাত নিজের হাতের মতোই নেয়। তিথি, আমি এসেছি, তুমি শান্ত হও। তিথি আস্তে আস্তে চোখ খুলে রুদ্রকে দেখে। রুদ্রকে দেখে তার মুখে হাসি ফুটে উঠেছে। তুমি এসেছো? তুমি কোথাও যাবে না বলো, তুমি আমার কাছে থাকবে। রুদ্র কিছুই বলে না। তুমি কিছু বলছো না কেন? বলো না তুমি। তুমি আমার, তুমি শুধুই আমার। তিথি প্যানিক করতে থাকে। তখনই ডাক্তার সে তিথিকে ইঞ্জেকশন দেয়। রুদ্রকে ইশারা করে তার সাথে বের হতে। বাহিরে তিথির মা বাবা রিয়া আয়েশা বেগম জিজ্ঞাসানো দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। তিথির ছোটবেলা থেকে হার্টের সমস্যা তো আপনারা জানেনই। ওর হার্ট অনেক দুর্বল। তার উপর এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, এতে ওর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। ওকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না। ওর প্যানিক হলেও ও কোমায় অথবা মারাও যেতে পারে। প্লিজ ওকে হ্যাপি রাখার চেষ্টা করবেন।
এটা শুনে সবাই শক খেয়ে যায়। রুদ্র বুঝতে পারছে তার জন্য ভয়ানক কোনো ঝড় অপেক্ষা করছে। সে ভয় পাচ্ছে এই ঝড় তার জীবনটা তছনছ না করে দেয়। আলতাফ সাহেব রুদ্রের পায়ের কাছে এসে বসে পড়লেন। বাবা, আমার মেয়েটাকে বাঁচাও। ও ছাড়া আমাদের আর কেউ নেই বাবা, আমার মেয়েটাকে বাঁচাও। রুদ্র জলদি করে তিথির বাবাকে ধরে উঠান। এসব কি করছেন আঙ্কেল? প্লিজ বাবা, শুধু কয়েকটা দিন আমার মেয়েটাকে সুস্থ হতে সাহায্য করো। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। রুদ্র অসহায় দৃষ্টিতে রিয়ার দিকে তাকায়। প্লিজ ভাইয়া, তিথিকে বাঁচা। রুদ্র আর কিছু বলে না। তার কাছে বলার কিছুই নেই। সেই কোন ফাসাদে পড়ল, এই থেকে বের হবে কিভাবে বুঝতে পারছে না। ঠিক আছে আঙ্কেল, আমি আসি, আপনারা টেনশন করবেন না। বলে রুদ্র সেখান থেকে করিডোরের দিকে চলে যায়। রিয়াও রুদ্রের পিছে পিছে যায়। রুদ্র গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তার সাথে কি হচ্ছে সে ভেবে পাচ্ছে না। ভাইয়া সরি রে, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। তুই না থাকলে তিথিকে বাঁচানো যাবে না। আর তিথি একবার ঠিক হয়ে গেলে আমি নিজে ওকে সব বুঝিয়ে বলবো। প্লিজ ভাইয়া, তোর এই ছোট বোনটার কথা রাখ। রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে, সম্পর্কের মাছ প্যাচ বড্ড কঠিন জিনিস রে। এই দেখ, তুই আমার বোন, তুই আমার থেকে কিছু আবদার করলে আমি কিভাবে না করতে পারি? এই সম্পর্কের মারপ্যাচে পড়েই মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয়। কিছু কিছু সময় নিজের সব থেকে প্রিয় জিনিসটাও বিসর্জন দিতে হয়। রিয়া তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রুদ্রের কথাগুলো শুনে সে আটকে উঠল। তার নিজেকে বড্ড সেলফিশ লাগছে। প্রভাতীর মনে তোলপাড় করা ঝড় বয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না সে ঠিক করছে না ভুল। তার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করার রাস্তা অজানা তার। তৌকিরার তার বিয়ের কথা শোনার পর থেকে রুদ্র যে তার মাথায় আরও চেপে বসেছে। একটা মুহূর্তের জন্য সে রুদ্রের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারছে না। কিন্তু এমনটা কেন হচ্ছে? রুদ্র তো তার কাজিন লাগে। তাহলে এমন চিন্তা ভাবনা তাকে নিয়ে তার মাথায় আসবেই বা কেন? তার মনে হচ্ছে এই বিয়েটা অন্যায়। কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে এটা অন্যায় কেন হবে? সবকিছু মিলে তালগোল পাকিয়ে ফেলছে সে। তার এই মনের অস্থিরতা দূর না করতে পারলে যে শান্তি পাচ্ছে না, তার এই অস্থিরতা একমাত্র রুদ্র দূর করতে পারবে। সেসব বলবে রুদ্রকে। প্রভাতে প্রহর গুনছে কবে তার রুদ্র ভাই আসবে। আর সে তার সব মনের অব্যক্ত কথা তার সামনে তুলে ধরবে। তিথিকে বাসায় নিয়ে এসেছে দুদিন হলো। এই দুদিন তিথি রুদ্রের সাথে আঠার মতো চিপকে ছিল। শুধুমাত্র রাতে ঘুমানো ছাড়া তিথি কোনোভাবে রুদ্রকে কাজ ছাড়া করতো না। তিথি রুদ্রের গলার কাটার মতো হয়ে উঠছে। না গিলতে পারছে, না বের করতে পারছে। তার এখন তিথিকে আপদ মনে হচ্ছে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। তিথি এখন আগে থেকে খানিকটা ভালো আছে। আজ রুদ্রের সাথে রিয়াও এসেছে তিথির সাথে দেখা করতে। রিয়াকে দেখে তিথি খুশিতে লাফিয়ে উঠল। শক্ত করে জড়িয়ে ধরল। রুদ্র চেয়ার টেনে বসে তাদের কাণ্ড দেখছে। তার ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে, কিন্তু পারছে না। রিয়া ব্যাপারটা বুঝতে পারল। রুদ্র ভাইয়া, আজ তোমার ছুটি। আজ শুধু আমার আর তিথির দিন। তিথি কিছু বলতে চেয়েও বলতে পারল না। কেননা রিয়ার সাথে তার কিছু কথা ছিল যা রুদ্র থাকলে বলা যাবে না। রুদ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে সাথে সাথে তিথির বাসা থেকে বেরিয়ে গেল। তুই যে আমার ভাইটার প্রেমে এমন হাবুডাবু খাচ্ছিস, আমাকে বলিসনি কেন? আমার বুঝি লজ্জা লাগে না? আহা আসছে আমার লজ্জাবতী। এখন তোমার লজ্জা কোথায় গেল? জানি না রে, আমি রুদ্রকে প্রচণ্ড ভালোবাসি রে। তুই কিছু কর না রে, রুদ্র যাতে আমাকে ভালোবাসে। রিয়া শুধু মলিন একটা হাসি দিল। একদিকে তার ভাই, অন্যদিকে তার বেস্ট ফ্রেন্ড, আর এদিকে মা বাবা হারানো মেয়েটা। এ কোন অদ্ভুত সম্পর্কের মারপ্যাচে পড়েছে সে? বল না আমায়, তুই সাহায্য করবি না? আমাকে তোর ভাবি বানাবি না? বানাবো। তিথি প্রভাতীর কথা জিজ্ঞেস করতে যেও আর করলো না। এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। একদিন প্ল্যান হলো রিয়া তিথি রুদ্র ঘুরতে বের হবে। তিথির জোরাজুরিতেই এই প্ল্যান করা। তারা সুন্দর একটা পার্কে যেয়ে বসল। তিথি রুদ্রের পাশে বসল। তিথি রুদ্রের এক হাতে ধরে তার কাঁধে মাথা রাখল। রুদ্রের বেশ অস্বস্তি হচ্ছে। সে চেয়েও কিছু বলতে পারছে না, চুপ করে বসে রইল। একটু পর তিথি উঠে দাঁড়ালো, সে সামনের দিকটায় যাবে। রুদ্র পিছে পিছে যাচ্ছে। রিয়া এখনও সেখানেই বসে আছে। সে চিন্তা করছে এরপরের ঝড়ের কথা। তিথি হঠাৎ পা মুচকে পড়ে গেল। পড়ে সে রুদ্রের দিকে তাকিয়ে আছে। সে যে পড়ে গেছে রুদ্রের কোনো খেয়ালই নেই। রুদ্র অন্যদিকে চেয়ে হাঁটছে। তিথির মনে পড়ে গেল সেদিনের ঘটনা, যেদিন প্রভাতে পড়ে গিয়েছিল আর রুদ্র পাগলের মতো ছুটে গিয়েছিল। তাকে কোলে নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল। তিথির চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রুদ্র। তিথির ডাকে রুদ্রের হুঁশ ফিরে। সে দেখে তিথি পড়ে আছে। রুদ্র তিথির কাছে যে বসে। কি হয়েছে তোমার? কিছু না। তুমি রিয়াকে ডাক দাও। ওকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। রুদ্র তিথিকে ওখানে ফেলে রিয়াকে ডাকতে যায়। রিয়া এসে তিথিকে আস্তে আস্তে উঠায়। রুদ্র ধরতে নিলেই তিথি হাতের ইশারা দিয়ে তাকে ধরতে না করে। ওই দিন তিথি রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সেদিন আর সে বের হয়নি।
কারোর সাথে একটা কথাও বলেনি। প্রভাতের খুব আশ্চর্য লাগছে, তার চাচি তাকে ফোন কিনে দিয়েছে তৌকিরের সাথে কথা বলতে। আজ সকালে সে ফোনটা হাতে পায়। সে বিয়েতে রাজি হওয়ার পর থেকে তার চাচির ব্যবহারে অদ্ভুত পরিবর্তন এসেছে। তার চাচি যেন তাকে চোখে হারায়। প্রভাতী অনেকক্ষণ ধরে ফোনটার দিকে তাকিয়ে আছে। তার খুব ইচ্ছে করছে রুদ্রকে কল দিতে, কিন্তু রুদ্রের নাম্বারটা যে জানা নেই তার। তখনই তার ফোনে কল আসে। প্রভাতী রিসিভ করতেই, হ্যালো, চিনতে পেরেছ? প্রভাতের ভয়েসটা চেনা চেনা লাগলেও সে বুঝতে পারছে না। না, আপনি কে? এত জলদি ভুলে গেলে? আমি তৌকির। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তোমার চাচি দিয়েছে। ও আচ্ছা, তুমি কি বিরক্ত হচ্ছ আমি তোমায় কল দিয়েছি বলে? প্রভাতী বিরক্ত হলেও সে তা প্রকাশ করলো না। কিছুক্ষণ কথা বলে রেখে দিল। প্রভাতী ভাবতে লাগলো কিভাবে সে রুদ্রের নাম্বার জোগাড় করবে। 3 দিন হয়ে গেল তিথি রুদ্রের সাথে দেখা করে না। যদিও এটা নিয়ে রুদ্রের কোনো মাথা ব্যথা নেই। সে তো তার প্রভাতিকে নিয়ে চিন্তা করে কুল পাচ্ছে না। কবে সে যাবে, তার মনের কথা বলবে। ভাই, তিথি তোকে ওই বাসায় ডেকেছে। তিথির নাম শুনেই রুদ্রের মেজাজটা খারাপ হয়ে গেল। উফ, তোর ওই সাইকোর ফ্রেন্ডটা কি আমাকে শান্তিতে বাঁচতে দিবে না রে? ওর মনে কিছু একটা চলছে ভাই, তুই প্লিজ ওর সাথে দেখা কর। রুদ্র না চাইতেও তিথিদের বাসায় গেল তিথির সাথে দেখা করতে। তিথির রুমে যেতেই রুদ্র কিছুটা চমকে গেল। তিথি রুদ্রকে চেয়ারে বসতে বলে উঠে গেল দরজার দিকে। তারপর যে দরজাটা বন্ধ করে দিল। তিথির এমন কাণ্ড দেখে রুদ্রের গলা শুকিয়ে যাচ্ছে। এই সাইকো মেয়ে তার সাথে কি করবে ভেবে ভয় লাগছে তার। তিথি অডিও প্লেয়ারের কাছে যেয়ে লো ভলিউমে গান প্লে করলো। আমার পরানো যাহা চাই তুমি তাই তাই গো। তারপর সে একদম রুদ্রের কাছাকাছি এসে দাঁড়ালো। হঠাৎই সে রুদ্রের হাত ধরে ফেলল। আমার দিকে তাকাও, দেখো তো আমাকে কালো শাড়িতে কেমন লাগছে। কালো রং না তোমার খুব পছন্দ? রুদ্র তিথির দিকে ভালো করে তাকালো। আসলে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। কালো শাড়ি, কপালে কালো টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, খোলা চুলে অসম্ভব মায়াবী লাগছে। রুদ্র তিথিকে দেখে মনে মনে প্রভাতিকে কল্পনা করছে। পিচ্চিটাকে না জানি কত সুন্দর লাগতো এই সাজে। তুমি কি কিছু বলছো না যে আমাকে কেমন লাগছে? তিথির কথায় রুদ্রের হুঁশ ফিরল। ভালো লাগছে। তিথি রুদ্রের হাতটা ছেড়ে দিল। মুচকি হেসে, প্রভাতির কথা চিন্তা করছো বুঝি? কি ভাবছো প্রভাতিকে এমন করে সাজলে কেমন লাগবে? রুদ্র হতভম্ব হয়ে গেল তিথির কথা শুনে। এই মেয়ে মনের কথা বোঝে কিভাবে? রুদ্র চুপ করে রইল, কোনো উত্তর দিল না। তিথি কিছুক্ষণ চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। নিজের মনে সাহস জোগাচ্ছে। কেননা এখন সে যা করবে তার জন্য তার সাহস লাগবে। ভেঙে পড়লে চলবে না। কিন্তু তার যে প্রচণ্ড কান্না আসে, এই বুঝি চোখের পানি বের হয়ে যাবে। অনেক কষ্টে তিথি তার কান্না আটকালো। লম্বা একটা শ্বাস নিল। রুদ্র, তুমি প্রভাতের কাছে ফিরে যেতে পারো। আমি তোমাকে আর আটকাবো না। আর এই কদিনের জন্য আমি দুঃখিত। আমি জানি আমার জন্য তোমাদের, বিশেষ করে তোমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে। রুদ্র নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি ভুল শুনছে নাকি ঠিক শুনছে? সে অবাক হয়ে তিথির দিকে চেয়ে আছে। এত অবাক হওয়ার কিছু নেই। আমিও মানুষ। আমি তোমার প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল। আমার মনে যে চেপে গিয়েছিল তোমাকে পাওয়ার। কেননা ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তোমাকে পাবো না এটা মানতে পারছিলাম না। রুদ্র কিছু বলতে যাবে, তখনই আমার কথা এখনো শেষ হয়নি। আমি আগে শেষ করে তারপর না হয় তুমি যা বলার বলো। রুদ্র মাথা নাড়ল। তুমি যখন রিয়াদের বাসায় এসেছিলে তখন থেকেই আমার তোমাকে ভালো লাগে। আর এই ভালো লাগা যে কবে ভালোবাসায় পরিণত হয়েছে তা আমি নিজেও বুঝিনি। আর এই ভালোবাসা থেকে আমার পাগলামি শুরু। জানো, আমি রোজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তুমি বারান্দায় এসে বসে থাকতে পছন্দ করতে। আমি তোমাকে জানালা দিয়ে দেখতাম। তুমি যতক্ষণ বারান্দায় বসে থাকতে আমি ততক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমাকে দেখা তৃষ্ণা আমার দিন দিন বেড়েই যাচ্ছিল। একদিন না দেখলে পাগল পাগল লাগতো। আমি জানি তুমি এগুলো কিছুই জানো না, এমনকি কোনোদিন খেয়ালও করনি। তোমার যত ভাবনা সব তো প্রভাতিকে নিয়ে। তোমার চোখে পড়ার জন্য কত কি করেছি। তোমার পছন্দের রঙের জামা পরেছি যাতে একটু আমার দিকে তাকাও। কিন্তু আফসোস, আমার দিকে তাকিয়েও দেখেনি তুমি। এতটুকু বলে থেমে গেল তিথি। রুদ্রের খারাপ লাগছে তিথির কথা শুনে, কিন্তু সেও যে নিরুপায়। প্রভাতিকে ছাড়া অন্য কাউকে নিয়ে তার ভাবা দ্বারা সম্ভব নয়। আমি ভেবেছিলাম তুমি পড়াশোনা নিয়ে বিজি থাকো, তাই হয়তোবা আমার দিকে খেয়াল করো না। কিন্তু আমার ভুলটা ভেঙে গেল যখন আমি তোমাদের বাড়িতে গেলাম। সেখানে প্রভাতিকে দেখেই সবটা বুঝে গিয়েছিলাম। প্রভাতির জন্য তোমার যে কেয়ার সেটা দেখে যে কেউ বুঝে যাবে, কিন্তু এটা আমি মানতে পারিনি।
কেননা প্রভাতী গ্রামে থাকে, ও তেমন স্মার্টও না। আমি ভেবেছিলাম আমি তোমাকে জয় করতে পারবো, তুমি আমার ভালোবাসা দেখে প্রভাতীকে ভুলে যাবে। এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। তোমাকে পাওয়ার জন্য আমি এতটাই নিচে নেমে গিয়েছি যে নিজের দিকে তাকাতেও আমার লজ্জা লাগছে। নিজেকে বড্ড বেহায়া মনে হচ্ছে আমার। এই কদিন তুমি আমার সাথে ছিলে, এটার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার সাথে থেকেও আমার সাথে ছিলে না। তোমার চোখে কোনোদিন আমি আমার জন্য ন্যূনতম কোনো অনুভূতি দেখিনি। খালি দেখেছি বিরক্ত। আমি তোমার ভালোবাসার মানুষ নাই হতে পারি, কিন্তু বিরক্তিকর হতে পারবো না। আজকের পর থেকে আমি তোমাকে আর জ্বালাবো না। তুমি মুক্ত। তিথি আর থাকতে পারছে না। তার বুক ফেটে কান্না আসে। চোখের অবাধ্য পানিগুলোকে কোনোভাবেই থামাতে পারছে না। রুদ্র তিথির এক হাত ধরে, তুমি অনেক ভালো মেয়ে তিথি। তোমার জন্য আরও ভালো কেউ অপেক্ষা করছে, যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে। তিথি রুদ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমি তোমাকে কোনো দিনও ভুলতে পারবো না। তুমি আমার প্রথম ভালোবাসা। আমার খুব হিংসা হয় প্রভাতীকে ভালোবাসলে। এত কষ্ট কেন পেতে হয়? রুদ্র কিছু বলছে না। মেয়েটা কাঁদুক, কাঁদলে মন হালকা হবে। সে তিথির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে কতক্ষণ পার হলো কেউ জানে না। একটা সময় তিথি নিজ থেকে রুদ্রকে ছেড়ে দিল। তুমি প্লিজ এখান থেকে যাও। তোমাকে দেখে আরো কষ্ট আরো বাড়ছে। আবার দেখা যাবে আমি তোমাকে আটকে ফেলেছি। রুদ্র তিথির গাল টেনে দিল। ভালো থেকো বলে রুদ্র হাঁটা শুরু করলো। পিছ ফিরে আর তাকালো না। তাকালে দেখতে পেত তিথির সেই মায়াভরা মুখটা। আর এই মায়ার যে একবার জড়িয়ে যায়, সে আর বের হতে পারে না। রুদ্র যাওয়ার পর তিথি ফ্লোরেই বসে পড়ল। তিথির মা রুমে এসে তার মেয়েকে এই অবস্থায় দেখে তার বড্ড কষ্ট হচ্ছে। তিথি তার মায়ের কোলে শুয়ে রইল। এই কষ্ট থেকে বের হওয়ার উপায় তার জানা নেই। রুদ্র প্রথমে রিয়াকে ফোন দিয়ে সব বলল, এবং এটাও জানালো সে বাসায় আসবে না, ডিরেক্ট এখান থেকে বাড়ি যাবে। সে আর দেরি করতে চায় না। এমনিতেই অনেক বাধা পড়েছে। রিয়াও আর না করলো না, কেননা এতদিন পর তার ভাইটাকে এত বেশি খুশি খুশি লাগছে। রুদ্র বাসে বসে আছে, আর তার তর সইছে না কখন সে পৌঁছাবে তার প্রভাতের কাছে। এদিকে আয়শা বেগম রিয়ার কাছে শুনলেন রুদ্র নাকি বাড়ি যাচ্ছে। তার মাথায় আকাশ ভেঙে পড়ল, কেননা তার মন তাকে বারবার না করে দিয়েছে যাতে রুদ্র কোনোভাবে এখন বাড়ি না আসে। কেননা সে তৌকির আর প্রভাতীর বিয়ের কথা ভাবছে। এখন রুদ্র আসলে নির্ঘাত কোনো কেলেঙ্কারি করবে। আয়শা বেগম দ্রুত তার এই বোনকে ফোন দিলেন। দুবার রিং বাজার পর ফোনটা রিসিভ হলো। হ্যালো ববু, ঝামেলা হয়ে গিয়েছে। কি হয়েছে? ববু, রুদ্র বলে বাড়ি যাচ্ছে। মানে কি বলছিস? তোকে না বলেছিলাম ও যাতে কোনোভাবে এখানে না আসে। আরে ববু, আমি জানতাম নাকি? আমি রিয়ার থেকে শুনলাম রুদ্রতীর্থের বাসা থেকে ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। রুবি বেগম ভেবে পাচ্ছে না সে এখন করবেটা কি। আচ্ছা, তুই ফোন রাখ, দেখছি আমি কি করা যায়। রুবি বেগম ফোনটা কেটেই সালমা বেগমকে ফোন দিলেন। শোন, আমি চাচ্ছি তুই আর তৌকির কালই এসে পড়। আমি তৌকির আর প্রভাতীর বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তুই এত তাড়াহুড়ো কেন করছিস? আর প্রভাতী তো এখনো ছোট। আচ্ছা। সালমা বেগম আর কিছু বললেন না। তৌকিরের রুমে গিয়ে, তৌকির বাবা শুনছিস, তো রুবি আন্টি কাল যেতে বলেছে তোর আর প্রভাতীর বিয়ের কথাবার্তা বলতে। মা, তোমার মনে হচ্ছে না উনি খুব জলদি করছে? হ্যাঁ রে, আমারও কেমন যেন লাগছে। আচ্ছা মা, তুমি যাও, আমি দেখছি। তৌকিরের সব কিছু কেমন যেন লাগছে। মনে হচ্ছে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। রুদ্র বাড়ি এসে ডিরেক্ট প্রভাতীর রুমে চলে গেল। যে দেখল প্রভাতী ফোনে হেসে হেসে কথা বলছে। সে অবাক হলো প্রভাতীর হাতে ফোন দেখে। প্রভাতীর দরজার দিকে চোখ পড়তেই আটকে উঠল। রুদ্র ভাইয়া বলেই তার হাত থেকে ফোনটা পড়ে গেল। অপর পাশ থেকে তৌকির হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রুদ্রকে দেখে তার হাত পা কাঁপছে। অসম্ভব ভালো লাগছে তার। কেমন আছিস রে? প্রভাতী কিছু বলতে যাবে তখনই রুবি বেগম প্রভাতীর রুমে এলেন। রুদ্রকে দেখে তার রাগ উঠে গেল। তুই আমার সাথে দেখা না করে এই রুমে কি করছিস? বলে রুদ্রকে সেখান থেকে নিয়ে গেল। তুই ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। রুদ্র ফ্রেশ হয়ে খেয়ে নিল। তার যে আর তর্স হচ্ছে না প্রভাতীর রুম থেকে বের হচ্ছে না বলে তার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তখনই রুদ্রের ফোন বেজে উঠল। রিয়া কল দিয়েছে। হ্যালো ভাইয়া, কী অবস্থা তোর? প্রভাতীর সাথে কথা হলো? আর বলিস না, মা তো ওর ধারের কাছে ঘেঁষতে দিচ্ছে না। উফ, তুই তাহলে কখন বলবি? আজ কালের মধ্যেই যেভাবে হোক আমি ওকে প্রপোজ করব। আমি আর দেরি করতে চাই না। আচ্ছা ভাইয়া, বলেই ফোনটা কেড়ে দিল। রুদ্র পিছে ফিরে তাকে দেখল তার মা দাঁড়িয়ে আছেন। রুবি বেগমের চোখে পানি। সে নিজেকে প্রস্তুত করছেন তার ছেলেকে আজ সব বলবে, কিন্তু বলতে গিয়েও কোথাও যেন একটা বাধা দিচ্ছে। মা, রুবি বেগম কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। তার হাত পা কাঁপছে।
সে এতদিন শুধু সন্দেহে বসে সব করেছিল। তার ছেলে যে সত্যিই প্রভাতীকে এতটা ভালোবাসে জানা ছিল না তার। কিন্তু এই ভালোবাসার পূর্ণতা সে কোনোদিন পেতে দিবে না। সে কোনোদিন প্রভাতীকে তার একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবে না। কেননা প্রভাতীকে দেখলেই তার মনে পড়ে যায় অতীতে সেই বিধ্বস্ত স্মৃতিগুলো, যা তাকে আজও তাড়া করে বেড়ায়। রবি বেগম ঘুমোতে পারছে না। রুদ্র প্রভাতীর বিয়ের কথা জানলে কিভাবে রিয়াক্ট করবে ভাবতেই তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ঘড়িতে রাত 2:20। প্রভাতী পাক্কা 10 মিনিট ধরে রুদ্রের রুমের বাইরে পায়চারি করছে, কিন্তু এই রুদ্র বের হওয়ার নামই নেই। আর না পেরে প্রভাতী নিচ থেকে দরজায় নক করল। রুদ্র দরজা খুলে ভূত দেখার মতো চমকালো। যেই মেয়ে নাকি তার ধারের কাছে আসে না, সে এসে এখন তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাও নিচ থেকে। ব্যাপারটা বড্ড অদ্ভুত ঠেকল রুদ্রের। ভেতরে বলেই রুদ্র দরজা থেকে সরে দাঁড়ালো। প্রভাতী ভেতরে ঢোকার পর রুদ্র দরজাটা লক করে দিল, কেননা তার মা এসে দেখলে কেল্লা ফতে হয়ে যাবে। প্রভাতী চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। তার কেমন যেন লজ্জা লাগছে। আজব, এখানে লজ্জা পাওয়ার কী হলো? সে নিজেই ভেবে কুল পাচ্ছে না। রুদ্র প্রভাতীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এতদিন পর এত কাছ থেকে দেখছে। প্রভাতী বেশ বড় হয়েছে, কিন্তু প্রভাতী এমন লজ্জা পাচ্ছে কেন? এটা ভেবে রুদ্র মাথা চুলকাচ্ছে। সে কি প্রভাতীকে তার মনের কথাটা বলে দিবে? মনে মনে নিজেকে প্রস্তুত করছে। তখনই প্রভাতী বলে উঠল, রুদ্র ভাইয়া, আমার তোমার সাথে কিছু কথা আছে, বল। রুদ্র ভ্রুকুচকে বলল। তার মেজাজটাই চটে গেল। মেয়েটা আর কথা বলার সময় পেল না। হাদারাম কোথাকার! ভাইয়া, আসলে ভাইয়া। কি কখন থেকে ভাইয়া ভাইয়া করছিস কেন রে? তোর কি জীবনে ভাই ছাড়া আর কিছু নেই? ভাই ছাড়া দুনিয়াতে শব্দের অভাব পড়েছে রে। তুই কি ভাইয়া ভাইয়া বলার পণ করে রেখেছিস? ভাই শব্দটার উপর পিএইচডি করেছিস? কিছুটা ধমকে দিয়ে বলল রুদ্র। প্রভাতী বোকা বনে গেল। যাক বাবা, কি বলতিলাম আর ছেলে কি বলছে। মনে মনে বলল প্রভাতী। চুপ করে আছিস কেন? কি বলছিলি বল। প্রভাতী সব তাল পাকিয়ে ভুলেছে। তার তারা যে আর কিছুই বলা সম্ভব না তা বুঝতে পেরেছে সে। কই, নিজের সংশয় দূর করতে এসেছিল, উল্টো এখন তার মেজাজটাই বিগড়ে গেল। প্রভাতী উঠে দরজার সামনে এলো, কিন্তু দরজার সিটকিনি খুলতে পারল না। দরজার লক তার নাগালের বাইরে। সে লাফিয়ে চেষ্টা করলেও পারল না। হঠাৎ সে খেয়াল করলো তার পিছে রুদ্র দাঁড়িয়ে আছে, খুব কাছে দাঁড়িয়ে আছে। একদম তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। প্রভাতীর নিঃশ্বাস কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। তার পুরো শরীরে অন্যরকম এক শিহরণ কাজ করছে, আলাদা এক অনুভূতি যা আগে কখনো হয়নি। তার হাত পা অনবরত কাঁপছে। রুদ্র ব্যাপারটা বুঝতে পারছে। তার বেশ মজা লাগছে প্রভাতীর এই অবস্থা দেখে। সে ইচ্ছে করে আরও গা ঘেঁষে দাঁড়িয়েছে। তারপর হাতটা উঁচু করে দরজার লকটা খুলে দিল। দরজা খুলতেই প্রভাতী এক দৌড় দিল। রুদ্রের মুখে হাসি ফুটে উঠল। পরক্ষণে তার মনে পড়ল, প্রভাতীকে তো তার মনের কথাটাই বলা হলো না। উফ, এই মেয়ে সামনে থাকলে সব যে ভুলে যায় কেন? মনে মনে বলল রুদ্র। রুদ্র বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এতদিন পর আরামের ঘুম দিল। প্রভাতী কোনোভাবেই স্থির থাকতে পারছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার কি হচ্ছে, কেন হচ্ছে, কোনোভাবে তার মাথায় ঢুকছে না। 11টার দিকে হইচইয়ের শব্দে ঘুম ভাঙল রুদ্রের। কেউ এসেছে বলে তার মনে হচ্ছে। সে উঠে ওয়াশরুমে চলে গেল। চোখে মুখে পানি দিয়ে বাহিরে বেরোলো। দেখল ড্রয়িং রুমে তৌকির আর তার মা বসা। তৌকিরকে দেখে রুদ্র বেশ খুশি হয়ে গেল। সে তৌকিরকে সব বলবে যাতে তার সাহায্য করে। আর তৌকির অল টাইম তার মায়ের ফেভারিট। আরে তৌকির ভাইয়া, কেমন আছো? আন্টি ভালো আছেন? তৌকির রুদ্রকে দেখে উঠে হাঁক পড়ল। কতদিন পর তোকে দেখেছি। রুদ্র বাবা, তুমি ভালো আছো? জি আন্টি। রুদ্র তৌকিরের কাছে এসে আস্তে আস্তে বলল, ভাইয়া, আমার তোমার সাথে জরুরি কিছু কথা আছে। কি কথা? কাউকে পছন্দ করিস? আন্টিকে ম্যানেজ করতে হবে। রুদ্র খানিকটা লজ্জা পেয়ে গেল। মানে আসলে হয়েছে, আর কিছু বলতে হবে না। তোমার এখানে এত সকাল সকাল কেন বাবা? তুমি জানো না? আর তৌকির আর প্রভাতীর এঙ্গেজমেন্ট। রুবি তোমাকে কিছু বলেনি? রুদ্র যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ঠিক শুনছে না ভুল। এত বড় একটা সত্যির জন্য সে প্রস্তুত ছিল না। তার মাথা ঘুরছে। সে এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার রুদ্র, তুই কিছু বলছিস না? তৌকির বলল। রুদ্র পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কারো কথাই যেন তার কানে যাচ্ছে না। সে কিছু বলতে যাবে, তখনই রবি বেগম তাকে টেনে ঘরে নিয়ে গেলেন। রুদ্রের চোখে পানি ছলছল করছে। মা, এগুলো কি হচ্ছে বাহিরে? তোমরা আমার সাথে মজা করছো তাই না? এখানে কোনো মজা হচ্ছে না। তৌকির আর প্রভাতের বিয়ে ঠিক করেছি আমি। আশা করি তোর কোনো সমস্যা নেই। রুদ্রের ভেতরটা যে দুমড়ে মুচড়ে যাচ্ছে, এটা কি তার মা বুঝতে পারছে না? মা প্লিজ, এমন করো না। আমি প্রভাতীকে ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না। প্লিজ মা, তুমি এঙ্গেজমেন্ট আটকাও। আমি তোমার কোনো কথাই শুনবো না। প্রভাতী শুধুই আমার।
আমি কিছুতেই এই এঙ্গেজমেন্ট হতে দিব না। বলেই রুদ্র রুম থেকে বের হতে নিলেই, তুই আর যদি এই এঙ্গেজমেন্ট নাটা হতে দিস তাহলে তুই আমার মরামুখ দেখবি। আশা করি তুই তোর মাকে ভালো করে চিনিস। রুদ্র আর এক পাও আগাতে পারে না। সে পিছে ফিরে তার মায়ের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। রবি বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। আজ আটকাতে পারলেও বিয়ের আগে কোনো না কোনো কাণ্ড করবে তার ছেলে, সেটা খুব ভালো করে জানে। সকালে ঘুম থেকে উঠে প্রভাতী জানতে পেরেছে তার আর তৌকিরের এঙ্গেজমেন্ট আজকে। এটা শোনার পর থেকেই সে কেমন যেন চুপ হয়ে গিয়েছে। তার ভিতর কী চলছে সে নিজেও বুঝতে পারছে না। রবি বেগম নিজে এসে প্রভাতীকে শাড়ি পরিয়ে দিয়েছেন। প্রভাতীকে কেমন যেন প্রাণহীন মানব লাগছে। মূর্তিনে সে রুমে বসে আছে। তৌকিরের সব কিছুতেই বেশ খটকা লাগছে। রবি বেগম প্রভাতীকে ড্রয়িং রুমে নিয়ে এলেন। প্রভাতীকে দেখেই তৌকিরের মনটা বেশ ভালো হয়ে গেল। প্রভাতী এইদিক ওদিক তাকিয়ে রুদ্রকে খুঁজছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। তার খুব কষ্ট হচ্ছে, এক অদ্ভুত কষ্ট। মনে হচ্ছে সে তার খুব প্রিয় কিছু হারিয়ে ফেলছে। রবি বেগম প্রভাতীকে নিয়ে তৌকিরের পাশে বসালেন। আন্টি, রুদ্র কোথায়? ওকে ডাক দিন। না থাক, আমি যাচ্ছি, তুমি বসো, আমি যাচ্ছি। বলে রবি বেগম রুদ্রের রুমের দিকে পা বাড়ালেন। রুমের দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুদ্র ফ্লোরে গুটিসুটি মেরে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই তার উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে বলে মনে হচ্ছে। বড্ড অস্বাভাবিক লাগছে রুদ্রকে। রুদ্র বাবা। রুদ্রের তাকানো দেখে রবি বেগম ভয় পেয়ে গেলেন। চোখ অসম্ভব লাল হয়ে আছে। রবি বেগম কিছু বলার সাহস পেলেন না। সে উঠে দরজা অব্দি গিয়ে আবার ব্যাক করলেন। বাবা, আমাকে ভুল বুঝিস না। আজ আমি তোকে সবটা বলবো। তোর যদি তোর মায়ের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে তাহলে এই এঙ্গেজমেন্ট ভালোই ভালোই হয়ে যেতে দে। বলে রবি বেগম সেখান থেকে চলে গেলেন। রুদ্র মেঝেতে বসে আছে। সে ভাবতে পারছে না সে তার মায়াপরীকে চিরকালের জন্য হারিয়ে ফেলছে। না, এটা হতেই পারে না। তার পাগল পাগল লাগছে। আমি আমার মায়াপরীকে কারো হতেই দিব না। বলে রুদ্র দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে যেয়ে সে থেমে গেল। তার মায়ের শেষ কথাটা মনে পড়ল। রুদ্রের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সজোরে বাড়ি দিল দেয়ালে। রিং পরানোর সময় প্রভাতের হাত থরথর করে কাঁপছে। সে দরজার দিকে চেয়ে আছে। এই বুঝি রুদ্র এলো। কিন্তু না, রুদ্র আসেনি। প্রভাতী আর তৌকিরের এঙ্গেজমেন্টটা হয়ে গেল। প্রভাতী নিজের রুমে যাওয়ার সময় রুদ্রের রুমের দিকে তাকিয়ে আটকে উঠল। ঘরের অবস্থা বিধ্বস্ত। মনে হচ্ছে ভূমিকম্প বয়ে গেছে। রুদ্রের রুমটা এক কর্নার হওয়ার জন্য ভিতরে থেকে কোনো শব্দ সহজে বাইরে আসে না। প্রভাতী রুমে ঢুকে চারিদিকে তাকিয়েও রুদ্রকে দেখতে পেল না। সে নিজের রুমে এসে দরজা আটকে দিল। প্রভাতী রুমে যে শাড়িটা টান দিয়ে খুলতে চেষ্টা করলো। পিনের সাথে বেজে শাড়িটা ছিঁড়ে গেল। এতে তার কোনো খেয়ালই নেই। শাড়ি এই শ্বাস সব তার বিরক্ত লাগছে। বিষের মতো লাগছে। তৌকির আর ওর মা ওই দিন রুদ্রদের বাসায় থেকে গেল। রাত 12টায় রুদ্র বাসায় এলো। রুদ্র বাসায় ফেরার সাথে সাথেই রুবি বেগম ছেলের রুমে গেলেন। রুদ্রকে দেখে খুব মায়া হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রুদ্রের চেহারায় বিষণ্ণতার ছাপ পড়ে গিয়েছে। কিন্তু তার বিশ্বাস সব কিছু জানার পর রুদ্র সব কিছু বুঝতে পারবে। আমার তোর সাথে কিছু কথা ছিল। রুদ্র কোনো উত্তর দিচ্ছে না। সে চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। তোকে আজ আমি আমার জীবনের একটা কালো অধ্যায় বলবো। রুদ্র তার মায়ের দিকে তাকালো। আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল। বাবা তার 2 মাস পরেই নতুন বিয়ে করে আনে। আমার তখন 10 বছর বয়স মাত্র। আর তোর খালা আয়েশার 7 বছর। নতুন মা আসার পর আমরা খুশি থাকলেও সেই খুশি হতে পারিনি আমাদের দেখে। আমাদেরকে নিয়ে বাবার কাছে নালিশ করত। বাবাও তার কথায় বিশ্বাস করত। আমাদেরকে ইচ্ছে মতো পেটাতো। এমনকি খেতেও দিত না। ভাতের মার খেয়ে থাকতাম। এভাবে দিন যেতে থাকে। তাদের অত্যাচার বন্ধ হয়নি। আয়েশা ছোট ছিল বিধায় মাটা আমাকেই বেশি খেতে হতো। এক নিঃশ্বাসে বললেন রবি বেগম। রুদ্র অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। এগুলো সে আগে জানতো না। আমার মার যখন বয়স হলো তখন আমার জীবনে নতুন আলো আসে। আমি বেঁচে থাকার মানে খুঁজে পাই। তখন আমি বুঝতে পারিনি এখান থেকেই আমার অন্ধকার জীবনের সূচনা, যার রেশ এখনও আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। রুদ্র কিছু বলতে যাবে তখনই, তুই কিছু বলিস না, আগে আমাকে সব বলতে দে। আমি অনেক কষ্ট করে নিজেকে প্রস্তুত করেছি। ছেলের সামনে এভাবে এসে বলা লাগবে কোনোদিন চিন্তা করতে পারিনি। রবি বেগম তার হাতে থাকা দুটো ছবি রুদ্রকে দেখালেন। ছবিগুলো বেশ পুরনো, অনেকটা ঝলসেও গিয়েছে। রুদ্র ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখল। দেখে সে চমকে গেল। তার মাথা কাজ করছে না। এটা কিভাবে সম্ভব? ছবিতে তার মা এবং আলতাফ সাহেবে মানে তার চাচার ছবি। ছবিটি বেশ হাস্যোজ্জ্বল। আলতাফ সাহেব তার এক হাত তার মায়ের কাঁধে দিয়ে ছবিটি তুলেছে। কিন্তু ছবিটা বেশ আগের। তার মাকে অনেক ছোট লাগছে। রুদ্র তার মায়ের দিকে তাকালো। দেখেই বোঝা যাচ্ছে তার মনে হাজারো প্রশ্ন জন্ম নিয়েছে।
আর এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তার মায়ের কাছেই আছে। তখন সবেমাত্র এসএসসি দিয়েছি। বাসায় বিয়ের জন্য প্রচুর প্রেশার দিচ্ছিল, মারধর করছিল। কিন্তু আমার একটাই কথা ছিল, আমি আমার পড়ালেখা চালিয়ে যাব। কেননা আমার ছোট বোনটাকেও আমার দেখতে হবে। ক্লাস 8-এর পরেই তারা আমার পড়ার খরচ বন্ধ করে দেয়। আমি মানুষের বাসায় যেয়ে টুকটাক কাজ করে যে টাকা পেতাম, সেটা দিয়ে নিজের লেখাপড়ার খরচটা চালাতাম। পড়ালেখায় ভালো হওয়ার জন্য স্যাররা বেশ সাহায্য করতো আমাকে, বেতনটাও হাফ নিত। তখন সবেমাত্র কলেজে উঠি। একদিন আব্বার বেবি হাই হওয়ার জন্য রাস্তায় পড়ে যায়। তখন একটা লোক তাদের বাসায় নিয়ে আসে। লোকটা হলো তোর বড় চাচা আলতাফ সাহেব। প্রথম দিনই সে কেমন যেন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। দেখেও আমার থেকে বেশ বড় মনে হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই দিনের পর থেকে সে আমার বাসার সামনে দিয়ে ঘুরঘুর করত। আমি প্রায় তাকে দেখতাম, সে আমার দিকে একইভাবে তাকিয়ে থাকতো। এভাবেই কেটে যায় 1 মাস। একদিন সে আমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি তো তাকে দেখে অবাক। আমি বের হতেই সে আমাকে ডাক দিল। তার নাকি আমার সাথে কিসের কথা আছে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কিন্তু তার কথা যেন যেন খুব শুনতে ইচ্ছে করছিল। তখন বয়সটা আমার কম ছিল। সেদিন সে আমাকে প্রথমবারের মতো ভালোবাসি কথাটা বলে। এর আগেও অনেক ছেলে আমাকে বলেছে, কিন্তু তার বলাটা ছিল অন্যরকম। তার ওই ভালোবাসি শব্দটা শুনেই যেন তার প্রেমে পড়ে যায়। একদম কঠিন প্রেম। ওই দিনের পর থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমি নতুন করে বাঁচার মানে খুঁজে পাই। আমার মনে হয় আলতাফি আমার সুখের চাবিকাঠি। তার সাথে আমি জনম জনম পার করে দিতে পারবো। এভাবেই কেটে গেল 3-3টে বছর। আমার বয়স তখন 19 এবং তার 30। তার বাসা থেকে বিয়ের চাপ দিছিল। সে বলেছিল সে বাসায় আমাদের কথা বলবে। এতটুকু বলে রবি বেগম জোরে জোরে নিঃশ্বাস নিলেন। এরপরে সত্যটা বলার মতো সাহস তার হচ্ছে না। সে নিজেকে নিজে বোঝাচ্ছে। রুদ্র এক দৃষ্টিতে তার মায়ের দিকে চেয়ে আছে। সে কিছু বলছে না। আলতাপের ভালোবাসায় আমি মুগ্ধ ছিলাম। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে, তাকে না দেখলে আমি কোনোদিন জানতেই পারতাম না। তার প্রতি ছিল আমার অন্ধবিশ্বাস। সে আমাকে ভরসা দিয়েছিল সে আমাকে বিয়ে করবে। আমি তার ভালোবাসায় এতটাই মগ্ন ছিলাম যে আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল। আর আমরা আমাদের জীবনের সবথেকে বড় ভুল করে বসি। তখন বুঝতে পারিনি এই ভুলের পরিণাম কতটা ভয়ানক হতে পারে। তার 2 মাস পরের কাহিনী। আলতাপ আমার সাথে দেখা করতে আসে। তাকে দেখে কেমন যেন বিধ্বস্ত দেখায়। চোখের নিচে কালি। মনে হয় কতকাল ধরে ঘুমায় না। খুব ক্লান্ত সে। সেদিন সে আমার হাত ধরে বলে সে আমাকে বিয়ে করতে পারবে না। সে তার মাকে আমার কথা বলতে গিয়েছিল, কিন্তু তার মা রাজি হয়নি। এমনকি আমাকে দেখেও নেয়নি। আলতাপ যখন ছোট ছিল তখন সে তার বোনকে প্রতিজ্ঞা করেছিল যে সে তার বোনের মেয়েকেই তার বড় ছেলের বউ করে আনবে। রবি বেগমের গলা দিয়ে কথা বের হতে চাচ্ছে না। কেমন যেন আটকে যাচ্ছে। আজ এতগুলো বছর পরেও তার এসব মনে পড়লে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আলতাপ তার মায়ের ওপর কথা বলতে পারবে না। সে সেদিন আমার হাত ধরে কি কান্না টান্না কেঁদেছিল। সেদিন তার কষ্ট দেখে আমার একদমই কষ্ট লাগছিল না। নিজের ভাগ্যের উপর হাসি আসছিল। এই জীবনের আমার না পাওয়ার খাতাটা কি কোনোদিন পূর্ণ হবে না। সে সেদিন আমাকে তার অসহায়ত্বের কাহিনী শুনিয়ে বিদায় নিয়েছিল। আর সাথে বিদায় হয়ে গিয়েছিল আমাদের এতদিনের সাজানির স্বপ্নগুলো। তার সাথে ঘর বাঁধার স্বপ্ন আমার এই জন্মে হলো না। বলেছিল ভালো থাকতে। সেদিন আমি কিছুই বলতে পারিনি। বলার ভাষায় যেন হারিয়ে ফেলেছিলাম। এখানে সব শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। দিনের পর দিন যেতে লাগলো। আর আমার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। বমি বমি ভাব। কিছু খেতে পারতাম না। শরীরটা কেমন যেন ভারী ভারী লাগতো। আমার মধ্যে সে বিশেষ পরিবর্তন হচ্ছিল। তা বাড়ির সবার চোখে পড়ে। পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর আমি বুঝতে পারি আমি 2 মাসে প্রেগনেন্ট। তার কষ্টে এতটাই বিভোর ছিলাম যে এগুলো আমার মাথায় আসেনি। তারপর শুরু হলো কালবৈশাখী ঝড়। আমার উপর দিয়ে চলে অমানবিক অত্যাচার। আমাকে নষ্টা, বেশ্যা, অনেক কিছু বলে গালি দিতে থাকে। আমি পাগলের মতো হয়ে যাই। তারা আমাকে আর আমার বোনকে বাসা থেকে বের করে দেয়। আমরা যেন মাঝ সমুদ্রে এসে পড়ে গিয়েছিলাম। আমি কোনো কিলকিনারা খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার কাছে একটা রাস্তা ছিল, আলতাফের কাছে যাওয়া। আমি শুধু আলতাফের ঠিকানা ওর কাছ থেকে একবার শুনেছিলাম। আমার কাছে কিছু টাকা ছিল। সেই টাকা নিয়েই বেরিয়ে পড়ি আলতাফের খোঁজে। গ্রামের এক চাচার সাহায্য নিয়ে ঢাকায় চলে যায়। অনেক কষ্টে আলতাফের বাসা খুঁজে বের করি। সারাদিন না খাওয়া জীবন যায় যায় অবস্থা। আলতাফের বাসার সামনে যে দেখি খুব সুন্দর করে লাইটিং করা পুরো বাসা জুড়ে। আমার মনে কেমন যেন স্যাদ করে ওঠে। একটু পর দেখি গাড়ি থেকে বিয়ের কোণে নামছে। ওকে দেখে আমায় চিনে ফেললাম, কেননা এর আগে আমি ওর ছবি দেখেছিলাম। আমি সীমার কাছে গিয়ে তার সাথে আলাদা করে একটু কথা বলতে চাইলাম। তার সাথে শুধু একটা বোন ছিল। তারা দুজনে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো।
আমি সীমার পা ধরে বসে পড়লাম। আমার বাচ্চাটার জন্য ভিক্ষা চাইলাম তার কাছে, কিন্তু সে দিল না। আমি আমার আর আলতাফের সম্পর্কের কথা বললাম, কিন্তু সে কোনোভাবেই তার ভালোবাসার মানুষকে হারাতে রাজি না। উল্টো আমাকেই যাতা না তাই বলে শুরু করলো। বুঝতে পারলাম তাকে বলে কোনো লাভ নেই। আমি সোজা আলতাফদের বাসায় ঢুকে পড়লাম। সেখানে যেয়ে এক প্রকার চিৎকার করে সব বলতে লাগলাম, কিন্তু আলতাফকে পেলাম না। ওই দিনই তোমার বাবার সাথে আমার প্রথম দেখা হয়। তোমার দাদি সব শুনেও আমার উপর দয়া করলেন না। এমনকি আমি কাজের মেয়ে হয়ে থাকতে রাজি ছিলাম, তাও তারা আমাকে তাড়িয়ে দিল। তোর দাদি আমাকে এত জোরেই ধাক্কা দিয়েছিল যে আমার পেটে আঘাত লাগলো খুব জোরে। আমি চিৎকার করতে লাগলাম। তখন তোর বাবা আমাকে আর আমার বোনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। হসপিটালে নিয়ে যাওয়ার পর জানতে পারলাম আমার বাচ্চাটা আর নেই। সব শোক যেন একসাথে এসে আমাকে ঘিরে ধরেছিল। আমি কেমন যেন পাথর হয়ে গিয়েছিলাম। এদিকে আলতাফ আর সীমার বিয়েও হয়ে গিয়েছে। সব হারিয়ে আমি সর্বশান্ত হয়ে গেলাম। মনে হলো এই জীবন রেখে লাভটা কি আমার। কিন্তু তখন মনে পড়ল, আমি না থাকলে আমার বোনটার কি হবে। রুবি বেগম এবার ফ্লোরে বসে পড়লেন। রুদ্র তার মায়ের পাশে এসে বসল। এতগুলো সত্যি একসাথে শুনে তার মাথা ঘুরছে। এতটা কষ্ট করেছে তার মা। রুবি বেগম আবার বলতে শুরু করলেন, আমার জীবন এখানেও থেমে থাকেনি, নতুন ঝড়ের প্রস্তুতি নিচ্ছিল। তোর বাবা আমাকে আর আয়েশাকে তার এক বন্ধুর বাসায় থাকার জায়গা করে দেয়। সে আমাদের খেয়াল রাখছিল। এভাবেই কেটে গেল 6 মাস। তোর বাবা আমাদের এত খেয়াল রাখছিল যেন আমি তার খুব চেনা। কিন্তু একদিন ঘটল এক অদ্ভুত ব্যাপার। সে আমাকে এসে সরাসরি বিয়ের প্রস্তাব দিল। সেদিন আমি রাজি হয়ে গিয়েছিলাম। কোনো কিছু না ভেবেই তাকে বিয়ে করে ফেলি। তখন আমার মাথার উপর একটা ছাদ দরকার। বিয়ের পর সে আমাকে তার বাসায় নিয়ে যায়। আমাকে দেখে আলতাফ সব থেকে বেশি অবাক হয়। ওই দিন আমি এটা জানতে পারলাম, আলতাফ কিছুই জানে না আমার আর তার বাচ্চার ব্যাপারে। আমাকে দেখে তোর দাদি চিৎকার করে শুরু করে দিলেন সে আমাকে মেনে নিবে না। কিন্তু তোর বাবার জেদের কাছে তাকে হার মানতে হলো। আলতাপ আর সীমাকে দিনের পর দিন একসাথে থাকতে দেখে আমার ভিতরটা জ্বলে পুড়ে সার হয়ে যাচ্ছিল। তার উপর তোর দাদির খোঁটা তো আছেই। তোর বাবার আচার আচরণ আমার জন্য কেমন লাগতো। সীমার সামনে যেয়ে সে আমার সাথে খুব ভালো, কিন্তু বন্ধ দরজার ভেতরে সে শুধু তার স্বামীর অধিকারটুকুই ফলাতো। এই যেন এক নতুন আজাব শুরু হলো আমার জন্য। একদিন আমি আলমারি পরিষ্কার করার সময় তার আলমারি থেকে সীমার ছবি আর একটা ডায়েরি পাই। যেই ডায়েরিতে লেখা ছিল অনুভূতির কথা, তার প্রথম প্রেম সীমার কথা। ওই দিন এত বড় ধাক্কা খেয়েছিলাম, মনে হলো আমার পুরো পৃথিবীটাই থমকে। সম্পর্কের মারপ্যাঁচে যে এতটা ভয়ানক হতে পারে তা আমি ধীরে ধীরে উপলব্ধি করতে পারছিলাম। ওই দিন আমি তোর বাবাকে এটা নিয়ে প্রশ্ন করলে সে প্রথমবার আমার গায়ে হাত তুলে। সে আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র আলতাফকে জ্বালাতে, কেননা আলতাফের জন্য সে সীমাকে পায়নি। সীমা বরাবরই আলতাফকে ভালোবাসত। সে চেয়েছিল আমাকে হাতিয়ার বানিয়ে আলতাফকে জ্বালাবে। কিন্তু সে যে তখনও সীমাকে ভালোবাসে তার চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। আমি মুখ বুজে সব মেনে নিই, কেননা আমার যাওয়ার জায়গা নেই। তারা আয়েশাকেও যে আশ্রয় দিয়েছিল। সেদিনের পর থেকে তোর বাবা আর আমার সম্পর্কটা যেন কেমনই হয়ে গিয়েছিল। কেটে গেল আরও 8 মাস। আমার মধ্যে আমি আবার সেই পরিবর্তন দেখতে পেলাম। বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। এই খবর শুনে সবাই বেশ খুশি হলেন। তোর বাবার মাঝেও পরিবর্তন দেখতে পারছিলাম। কিন্তু এইদিকে সীমার পাগল হয়ে গেল বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু কোনোভাবেই কনসিভ হচ্ছিল না। এই ডাক্তার ওই ডাক্তার দেখিয়েও লাভ হচ্ছিল না। কাঁদতে কাঁদতে সে দিন পার করছিল। তার এই অবস্থা দেখে তোর বাবা আমার কথা ভুলেই গেলেন। তার শোকেই যেন সে কাতর। আর আলতাপ, সে তো একটা পুতুল মাত্র। তাকে আমার পাথরের মূর্তি মনে হতো। কোনো কিছু যেন তার মনে কোনো অনুভূতি জাগাতে পারে না। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় এসে পড়ল। রুবি বেগমের ঠোঁট কাঁপছে। সেদিন আমার যমজ সন্তান হয়েছিল, তুই আর তোর ভাই। বিশ্বাস কর, আমি শুধু তোকে কোলে নিতে পেরেছিলাম। আমার আরেকটা সন্তানকে তোর বাবা সীমাকে দিয়ে দিয়েছিল। ওই দিন আমি চিৎকার করে কেঁদেছিলাম। ওই দিন মনে হয়েছিল তার থেকে খারাপ মানুষ আর নেই। আমি যদি এটা না মানি তাহলে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। সেদিন সব কিছু মুখ বুজে মেনে নিয়েছিলাম। তারপর সে আমাকে নিয়ে টাঙ্গাইল শিফট হয়ে যায়, যাতে আমি সীমার থেকে বাচ্চা নিতে না পারি। তোর বাবার থেকে আমি আলাদা থাকতে শুরু করি। আলাদা রুম, সব কিছু থেকেই তার থেকে দূরে দূরেই থাকি। কেটে যায় 4টে বছর। এবার রুবি বেগম হু হু করে কেঁদে ফেললেন। রুদ্র তার মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সে জানতো না যে তাকে আরও একটা সত্যের সম্মুখীন হতে হবে। একদিন খবর আসে তোর ভাই ছাদ থেকে পড়ে গিয়েছে। এটা শুনে আমি পাগলের মতো হয়ে গেলাম। তোর বাবা না পেরে আমাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না রে।
আমার ছেলেটা মরে গিয়েছিল। ওই দিন প্রথম আমি তোর বাবাকে থাপ্পড় মেরেছিলাম, তার জন্য আমার ছেলেটা মরে গেল। আমি আমার দুটো সন্তানকে হারিয়েছি। এরপর থেকে আমি আর ওই বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখিনি। তোর বাবাও কেমন যেন চুপচাপ হয়ে যায়। সীমাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট করার জন্য। আল্লাহর দোয়া কবুল করেছিল, তাই তো প্রভাতেই জন্ম হয়। প্রভাতের জন্মের ঠিক 6 বছর পর যখন তোর চাচা চাচি মারা যায়, তোর চাচার শোকে কাতর হয়ে তোর দাদিও না ফেরে দেশে চলে যায়। প্রভাতের যাওয়ার কোনো জায়গা থাকে না। তখন তোর বাবা ওকে এখানে নিয়ে আসে। আমাকে বলেছিল আমি যাতে ওর খেয়াল রাখি, কিন্তু কোনোভাবে আমি ওকে মন থেকে মেনে নিতে পারছিলাম না। ওকে দেখে আমার সবটা মনে পড়ে যায়। ওর মধ্যে আমি সীমাকে দেখতে পাই। রবি বেগম হু হু করে কেঁদে ফেলেন। সব কিছু শুনে রুদ্র স্তব্ধ হয়ে বসে আছে। এত কিছু ঘটে গিয়েছে তার মায়ের জীবনে, এত কষ্ট, আর সে কোনোদিন জানতই না। আমি তোর সাথে প্রতিভাকে দেখতে পারবো না রে। আমার খালি মনে হয় ও তোকে আমার থেকে আলাদা করে দিবে। আমার সব কিছু হারিয়েছি বাবা, তোকে হারাতে পারবো না। ও তোর মায়েরই মেয়ে। ওর মাও তো আমার থেকে আলতাফকে কেড়ে নিয়েছিল। কত মিনতি করেছিলাম, পায়ে পর্যন্ত ধরেছিলাম, কিন্তু লাভ হয়নি। তুই তোর মায়ের জন্য এতটুকু করতে পারবি না? আমার যে তুই ছাড়া আর কেউ নেই। মা, তুমি শান্ত হও প্লিজ। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে কষ্ট দেব না। খুব সহজে রুদ্র এটা বলে ফেললেও তার ভেতরটা যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, এটা তো আর কেউ বুঝল না। রবি বেগম যেন আশার আলো দেখতে পেলেন। তার ছেলে তাকে ছেড়ে যাবে না। মা, তুমি ঘুমিয়ে পড়ো। রবি বেগম তার ছেলেকে আদর করে দিয়ে রুমে চলে গেলেন। রুদ্র আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। ছাদের কর্নারে যেয়ে হেলান দিয়ে বসল। কি অদ্ভুত ব্যাপার! তার মায়ের জন্য বুক ফেটে যাচ্ছে। এতগুলো বছর তার মা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু এত কিছুর মধ্যে তার আর প্রভাতির দোষটা কোথায়? সব কিছুরই আবার পুনরাবৃত্তি ঘটছে। রুদ্র তার বড় চাচার কথা চিন্তা করছে। সেও কি তার মতো অসহায় হয়ে পড়েছিল সেদিন? আজ সে সম্পর্কের মার প্যাচে আটকে গিয়েছে। এটা থেকে বের হওয়ার সাধ্য তার নেই। যে কোনো একটা তো তার কাছে বেছে নিতেই হবে। কি অদ্ভুত, তার সব দিকেই হার। এই হার মেনে বেঁচে থাকা যে কতটা কষ্টের, সেটা শুধুমাত্র হেরে যাওয়া মানুষই বুঝতে পারে। সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে কোনোদিনও তার ভালোবাসার কথা প্রভাতীকে বলবে না। থাকুক না তার ভালোবাসাটা না বলা। তার চোখ বেয়ে পানি পড়ছে। তার খুব ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু না, ছেলে মানুষের কাঁদতে নেই। তাকে যে শক্ত হতে হবে। নির্ঘুম নাট কেটে ভোরের আলো ফুটে উঠল, কিন্তু এই আলো তার কাছে বিষের মতো লাগছে। সে যে এতক্ষণ ছাদে ছিল খেয়ালই করেনি। রুমে যাওয়ার পর সে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রবি বেগম তার রুমে এলেন। রুদ্রের মাথার কাছে বসলেন। বাবা, তুই ঠিক আছিস তো? তুই এমন করলে তৌকির ওরা কি ভাববে বলতো? ওদের তো সন্দেহ হবে। তুই প্লিজ একটু স্বাভাবিক হ। আর তিথি খুব ভালো মেয়ে, তুই ওর সাথে এমন কেন করছিস? রুদ্র তার মায়ের কথার কোনো জবাব দিল না, কেননা তার সব কিছুই খুব বিরক্ত লাগছে। এদিকে তৌকির ওর মায়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে। তৌকিরের সব কিছুই বেশ অস্বাভাবিক লেগেছে, যদিও কারো সামনে কিছু বলছে না। তৌকির আর সালমা বেগম যাওয়ার সময় প্রভাতী রুম থেকে বেরোলো। প্রভাতীকে দেখেই তারা চমকে গেল। মাত্র এক রাতে মেয়েটার কী হাল হয়ে গেল! চোখ মুখ শুকিয়ে গিয়েছে, মুখে বিষাদের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সালমা বেগম কিছু জিজ্ঞেস করতে গেলেও তৌকির আটকে দিল তাকে। তারা সেদিন সেখানে থেকে চলে গেল। 1 সপ্তাহ পর প্রভাতী আর তৌকিরের বিয়ে ঠিক হলো। এটা রিয়া জানার পর তার মাথা ঘুরে গেল, এটা কিভাবে সম্ভব। সে দ্রুতকে সাথে সাথেই ফোন দিল। একবার দুবার রিং বাজার পরও ফোনটা রিসিভ হলো না। রিয়া কল দিতেই থাকলো। রুদ্র না পেরে ফোনটা রিসিভ করলো। ভাই, এগুলো কি শুনছি আমি? তুই না ওকে প্রপোজ করবি? তাহলে ওর বিয়ে কিভাবে ঠিক হতে পারে? রুদ্র চুপ করে আছে। ভাই, বল না আমাকে কি হয়েছে? এমন কেন করছিস? রুদ্র বাচ্চাদের মতো কেঁদে ফেলল। শুধু কেঁদেই যাচ্ছে। রিয়ার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কেননা রুদ্রকে তা আপন ভাইয়ের থেকেও বেশি তার বেস্ট ফ্রেন্ড সে। আমি কাল আসছি ভাই, তোর ধৈর্য ধর। বলেই ফোনটা কেটে রিয়া তার মায়ের রুমে চলে গেল। মা, আমার সাথে তোমার কথা আছে। আশা করি তুমি আর সব সত্যিটা বলবে। আয়শা বেগম অবাক হয়ে গেলেন মেয়ের এমন কথা শুনে। মা, খালামণির প্রভাতির সাথে কি সমস্যা আমাকে একটু বলবে? আজ তুমি যদি আমাকে এটা না বলো, এরপরে কিন্তু নিজেই আফসোস করবা। আয়শা বেগম আর চুপ থাকতে পারল না। সে সবটা বলে দিল রিয়াকে। রিয়া সব শুনে বড় একটা ধাক্কা খেল। রাত 2টা বাজে। রুদ্র তার রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। আর 5 দিন বাদে তার মায়াপরীর বিয়ে। ভাবতে তার বুকে চিনচিন ব্যথা শুরু হলো। হঠাৎ কেউ এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। রুদ্র বুঝে গেল এটা আর কেউ না, প্রভাতী। সে চোখ বন্ধ করে প্রভাতের স্পর্শ অনুভব করল। তারপর না চাইতেও সে নিজেকে প্রভাতের থেকে ছাড়িয়ে নিল। কি হয়েছে তোর? এভাবে ধরে আছিস কেন? আমি এই বিয়ে করব না রুদ্র ভাইয়া। আমি এই বিয়ে করব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন পারবো না নিজেও জানি না।
কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। আমার মধ্যে তোমার জন্য এক অদ্ভুত অনুভূতি কাজ করে। আর দিন দিন তা বেড়েই চলেছে। কি হচ্ছে কেন হচ্ছে আমি এত কিছু জানি না। আমি শুধু তোমার কাছে থাকতে চাই। আমি এই বিয়ে করব না। এক নিঃশ্বাসে বলে ফেলল প্রভাতী। রুদ্র আকাশ থেকে পড়েছে প্রভাতীর কথা শুনে। সে খুশি হবে নাকি কি করবে বুঝতে পারছে না। তার এত বছরের ভালোবাসার মানুষটা নিজ থেকে এসে তাকে বলছে। তার ইচ্ছে করছে প্রভাতীকে জড়িয়ে ধরে একদম তার নিজের করে নিতে। তার খুব বলতে ইচ্ছে করছে, আরে পাগলি, তুই আমাকে ভালোবাসিস, এটাও বুঝতে পারছিস না। কিন্তু বলতে পারল না রুদ্র। তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে সে যে তার মায়াপরীকে কতটা ভালোবাসে। কিন্তু তার হাত পা বাঁধা। তার নিজেকে আর সব থেকে অসহায় মানুষ মনে হচ্ছে। রুদ্র অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে উল্টো দিকে ঘুরে গেল। নিজের চোখের জল মুছল। তুই আর কোনোদিন এসব কথা বলবি না। মানুষ খারাপ বলবে। তুই না আমার ভালো প্রভাতী। আর কদিন বাদে তোর বিয়ে। তুই এখন এগুলো আবোল তাবোল কি বলছিস? চুপ করে নিজের বিয়ে নিয়ে ভাব। আর তোকে খুব ভালো ছিলে। তুই এতদিন আমার সাথে ছিলি তো, তাই এমন হচ্ছে। আর কিছু না। তুই এখান থেকে এখন যা। আর বিয়ের জন্য প্রস্তুত হ। প্রভাতী এমনটা আশা করেনি রুদ্রের কাছ থেকে। প্রভাতী কিছু বলতে যাবে, তখনই রুদ্র একটা ধমক দিল। যা নিজের রুমে যা। আর কিছু বলবি না। প্রভাতী ভয় পেয়ে নিজের রুমে চলে গেল। রুদ্র শরীরে যেন কোনো শক্তি পাচ্ছে না। তার হাত পা কাঁপছে। কেমন যেন যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা সে নিতে পারছে না। সব কিছু ঝাপসা দেখছে। ছোট থেকে যাকে এতটা ভালোবেসেছে, আজ তাকে প্রত্যাখ্যান করেছে সে। তার ভেতরটা যেন চিৎকার করে বলছে, রুদ্র তোর মায়াপরী তোকে ভালোবাসে। তার কানে শুধু প্রভাতীর কথাগুলোই বাসছে। রিয়া সকাল 10টার মধ্যে এসে হাজির রুদ্রদের বাসায়। আয়শা বেগমও এসেছেন। রিয়া সেই রুদ্রের রুমে যায়। রুমটা ধাক্কা দিতেই খুলে যায়। ভেতরে ঢুকতে এসে জোরে একটা চিৎকার দেয়। রিয়া দেখল রুদ্র ফ্লোরে পড়ে আছে। মাথার কাছে রক্ত। রিয়ার চিৎকার শুনে বাসার সবাই রুদ্রের রুমে এসে পড়ল। রুদ্রকে কোনোরকম বিছানায় শুয়ে রিয়া ডাক্তারকে ফোন দিল। রুবি বেগম তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। প্রভাতী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে রুদ্রের ট্রিটমেন্ট করলো। উনি খুব স্ট্রেসে আছেন। আর ওনার বিপি হাই হয়ে গিয়েছিল। খাবার দাবারও তো ঠিক মতো মনে হচ্ছে না। আবার ঘুমও কম হচ্ছে। ওনার শরীর অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। তাই মাথা ঘুরে পড়ে গেছেন। এবং তখনই কোথাও বাড়ি খেয়েছেন। উনি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত। ওনার খেয়াল রাখবেন। বেশি স্ট্রেস দেবেন না। ডাক্তার যাওয়ার পর রুদ্রের আস্তে আস্তে জ্ঞান ফিরল। এখন ভাইয়াকে একা থাকতে দাও। সবাই চলে যাও। ভাইয়ার রেস্ট দরকার। সবাই রিয়ার কথা মেনে চলে গেল। রিয়া রুদ্রের পাশে বসে আছে। সবাই যাওয়ার পর রিয়া দরজাটা আটকে দিল। কেমন আছিস ভাইয়া? রুদ্র মলিন একটা হাসি দিল। মাথায় ব্যথা করছে? রুদ্র তার ছেলের হাসি দিয়ে মনের ব্যথাটাই কেউ দেখল না। আবার মাথায় ব্যথা? তুই এমন কেন করছিস? শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস। শুধু শুধু না রে, কপালটাই আমার এমন। কপালের দোষ দিয়ে কি লাভ? আমি সব জেনে গিয়েছি মায়ের কাছ থেকে। তোর মনে হচ্ছে না তুই খালামণির কথা শুনে ভুল করছিস? মায়ের কথা না শুনে উপায় কি? আর প্রভাতী ওই মেয়েটা কোনোদিন মায়ের আদর পেয়েছে? পায়নি। আর আমার মা ওকে কোনোদিন মেনেও নিবে না। সালমানটি খুব ভালো রে জানিস। আর তৌকিরও তো খুব ভালো। ও সুখে থাকবে। আর ওর বয়সও কম। ঠিক মানিয়ে নেবে। তুই তোর মনের কথা ওকে কোনোদিন বলবি না? না। রিয়ার কষ্টে কান্না আসছে। সে কিছু না বলেই সেখান থেকে উঠে যেতে নেয়। জানিস, কাল রাতে মায়াপুরে আমাকে তার মনের কথা বলেছে। সে আমার কাছে কাল তার ভালোবাসার দাবি নিয়ে এসেছিল। জানিস, পিচ্চিটা এটাও বোঝে না সে আমাকে ভালোবাসে। এটা শুনে রিয়া থমকে গেল। তুই ওকে ঠিক ধরেছিস। আমি ওকে ফিরিয়ে দিয়েছি। ওকে গ্রহণ করার ক্ষমতা যে আমার নাই। বাচ্চাটা বড্ড কষ্ট পেয়েছে। রিয়ার এবার আগে গা কাঁপছে। মনে হচ্ছে সব কটাকে মেরে তক্তা বানাতে পারলে তার ভালো লাগতো। ঢং শুরু করেছে এক একজন। রিয়া উঠে সেখান থেকে যে দরজা অবধি গেল। রিয়া শোন। রিয়া পিছন ফিরে তাকালো। একতরফা ভালোবাসায় নিজেকে বুঝিয়ে দেওয়া যায় যে অপর মানুষটা আমাকে ভালোবাসে না। কিন্তু যখন অপর মানুষটাও আপনাকে ভালোবাসে, কিন্তু ভাগ্যের কারণে আপনার তাকে হারাতে হচ্ছে। এমনকি আপনি তাকে নিজের মনের কথা বলতে পারেনি। তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার উপায় জানিস? আমার খুব দরকার রে। রুদ্রের কথা শুনে রিয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। প্রভাতী জানালার কাছে দাঁড়িয়ে ভাবছে তার উপস্থিতি রুদ্রকে এতটা কষ্ট দেয়। সে যত তাড়াতাড়ি সম্ভব এই বাসা থেকে চলে যাবে। রুদ্রের সুস্থ হতে হতে বিয়ের দিন এসে পড়ল। কিন্তু রুবি বেগম রিয়াকে নিয়ে বেশ চিন্তায় আছে। তার মতে গতি একদম ভালো লাগছে না। তার মনে হচ্ছে রিয়া কোনো একটা ঝামেলা পাকাবে। তাই যথাসম্ভব সে রিয়াকে চোখে চোখে রাখছে। বিয়ের একদিন আগে রুদ্রের বাবা শরীফ সাহেব এসে পড়লেন। তাকে দেখে রবি বেগম যে তেমন একটা খুশি হলেন না। তাকে দেখে তিনি রুদ্রের রুমে গেলেন। কেমন আছিস বাবা? রুদ্রের আজ তার বাবাকে দেখে রাগ লাগছে। সে তার বাবার সাথে একটা কথাও বলল না। শরীফ সাহেব কিছু একটা আন্দাজ করতে পারলেন। তিনি রুমে এসে, প্রভাতের বিয়ে আর তুমি আমাকে আজকাল জানিয়েছ?
ব্যাপারটা একটু বেশি বেশি হলো না? তুমি আমাকে প্রমিস করেছিলে প্রভাতের দায়িত্ব আমার, আর আমি যা বলবো তাই হবে। শরীফ সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। তার আজ খুব অপরাধবোধ হচ্ছে। তার পরিবারের আর তার জন্যই রুবি বেগম এমন কঠিন হয়ে গিয়েছেন। তুমি রুদ্রকে সব বলে দিয়েছো তাই না? রুদ্র যে প্রভাতীকে পছন্দ করত এটা তুমি জানতে না? ওকে আটকাতে সবটা বলে দিয়েছো। দেখো, আবার নিজের জীবনের পুনরাবৃত্তি ঘটিও না। শরীফ সাহেবের কথা শুনে রুবি বেগম স্থির চোখে তার দিকে তাকিয়ে আছেন। আজ বিকেলে প্রভাতীর বিয়ে। দুপুর গড়িয়ে বিকেল হলেই কাজী সাহেব প্রভাতী তৌকিরের বিয়ে পড়িয়ে দিবেন। এই কথাগুলো ভাবতেই রুদ্র চোখ গড়িয়ে পানি পড়তে লাগল। জীবনের সমস্ত কষ্ট যেন আজ জড়ো হয়ে রুদ্রের বুকের ভেতর গেঁথে যাচ্ছে। হঠাৎ রুদ্রমা একটা কাজে রুদ্রদের রুমে এলেন। রুদ্র চুপ করে খাটে বসে আছে। রবি বেগম তার ছেলের কাছে যেতেই সে উঠে দাঁড়িয়ে তার মায়ের সামনে গিয়ে মৃদুস্বরে বলল, মা, ভালোবাসা থেকে কি জিতটাই বড়? আমার মা দেখো, তোমার আমার সাথে কত মিল। তোমার ছোটবেলায় নিদারুণ কষ্টের মাঝে কেটেছে। আর আমার জীবনটাও দেখো, কষ্টের বোঝা দিন দিন বেড়েই চলেছে। আমি আর সইতে পারছি না, মা। বলেই রুদ্র তার মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। রবি বেগমের বুকে কেমন ধক করে উঠল। সে কোনো অন্যায় করছে না তো? রুদ্রের দুঃখের বিপরীতে তার ছেলে তার প্রভাতের শোকময় জীবন ভেসে উঠল। পরক্ষণে তার মনে পড়ে গেল তার সাথে ঘটে যাওয়া সেই নির্মম দিনের কথা। প্রভাতী যদি তার ছেলেকে তার থেকে কেড়ে নেয়। আবার তার মনে হচ্ছে সে তার ছেলেকে জীবনের সব থেকে বড় কষ্ট দিচ্ছে না তো? সে এক ধরনের দোটানায় পড়ে গেল। তার সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। রুদ্রর কথা কোনো উত্তর না দিয়ে রুবি বেগম ঘর থেকে বের হয়ে গেলেন। চোখ মুখ মুছে রুদ্রর ঘর থেকে বের হলো। দুঃখের বোঝা ওপর আজ তার কাজের বোঝাও আছে। প্রভাতী তৌকিরের বিয়ের ম্যানেজমেন্টের দায়িত্ব। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্যের বিয়ের আয়োজনের এমন গরু দায়িত্ব পাবে, এমন কল্পনা তার মাথায় কোনো কালেই আসেনি। কিন্তু এই অকল্পনীয় কাজই আজ তার করতে হচ্ছে। ভেবেই বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। হঠাৎ প্রভাতীর ঘরের দিকে রুদ্র চোখ পড়ল। কিছুটা এগিয়ে রুদ্র দেখল লাল বেনারসি আর পায়ে লাল আলতা দিয়ে প্রভাতী আজ বিয়ের সাজ সেজেছে। দুনিয়ার অনেক মানুষকে এমন না সাজার সাজে সাজতে হয়। দুঃখ ভরা মন নিয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। পরিবার কিংবা সমাজের আনন্দের জন্য নিজের ইচ্ছা আনন্দকে বিসর্জন দিতে হয়। এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। বরযাত্রী এসে পড়ল। ঘরোয়াভাবে বিয়ে হওয়ার খুব বেশি মানুষ আসেনি। তৌকিরের মা বাবা আর তৌকিরের দুজন বন্ধু এসেছে। তৌকির এসে সোফায় বসে দাঁত কেলাচ্ছে তৌকিরকে দেখে রিয়া এসে তার পাশে বসলো। দুজনের মধ্যে কি যেন কথা চলছে। আস্তে আস্তে বলছে বিদায় কেউ কিছু বুঝতে পারছে না। রুবি বেগমের মনে খটকা লাগছে এখন। তৌকিরকে দেখে রুদ্র মনে হলো, আহ বেটা, শাহানশাহ বসে রয়েছে। আর নিজেকে কেমন যেন চোর চোর মনে হচ্ছে তার। কিছু চুরি করার পর চোর যেমন এদিক ওদিক তাকাতে থাকে, পালানোর পথ খুঁজতে থাকে। রুদ্র আজ তার জীবন থেকে পালানোর পথ খুঁজছে। কিন্তু সুখ দুঃখের প্রেমবতী জীবন থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি। রুদ্র পালাবে কোথায়? আর এভাবেই অসহায় মানুষের চিরকাল অসহায় থাকতে হয়। আর এই অসহায়ত্ব নিতে রুদ্র বরপক্ষের মেহমানদারি করেই চলেছে। তাদের খাবার সাফ করা থেকে শুরু করে অনেক কিছুই রুদ্র করতে হচ্ছে। আর কিছুক্ষণ পরই কাজী সাহেব আসবেন তৌকির প্রভাতের বিয়ে পড়ানোর জন্য। রুদ্রর কষ্টে পাগলের মতো নিজের সাথে নিজেই আস্তে আস্তে প্যান করতে লাগলো। ভেতরকার অসহায়ত্ব ও কাপুরুষত্বের প্যানপানানি নিজের কাছে অসহ্যের মতো লাগছে তার। রুদ্র আর কিছুতেই বাড়িতে টিকতে পারছে না। মনের দুঃখ আর বেড়েই চলেছে। নিজের বাড়িতে বেড়ে ওঠা, খুব কাছ থেকে স্নেহ দিয়ে গড়া, সেই ছোটবেলা থেকে আগলে রাখা তার প্রাণপ্রিয় ছোট্ট মায়াপরী কিছুক্ষণ পর রুদ্ধশ্বাসে চাপা কষ্টের অজস্র অশ্রুমালা ভেদ করে কবুল বলবে। সেই মুহূর্তটা কল্পনা করতেই রুদ্রের ভেতরটা চিৎকার দিয়ে উঠল। রুদ্র এখন কি করবে কিছুই বুঝতেছে না। সে আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস নিল। বোধহয় সেই দীর্ঘশ্বাসের মাধ্যমে নিজের মনের সমস্ত আকুতিগুলো বিশাল আকাশের মালিকের কাছে জমা করে দিল। দমড়ে মুচড়ে যাওয়া ভেতরের আর্তনাদকে সামাল দিতে না পেরে সকলের অগোচরে রিক্তহস্ত পথিকের বেশে বাড়ির পেছনের দরজা দিয়ে এক দৌড়ে রুদ্র বেরিয়ে গেল। বাড়ির পেছনের রাস্তাটা রুদ্রর মনের মতোই ক্ষত বিক্ষত। অর্ধ কিলো এগুলেই সে রাস্তাটা মিলিয়ে যায় ছোট এক নদীর কূলে। তাই এই রাস্তা দিয়ে নদীর ওপারে লোকজন ব্যতীত আর কেমন আনাগোনা করে না। তাই বিয়ের বাড়ির লোকচক্ষু দৃষ্টি এড়াতে এই নির্জন পর্দায় রুদ্র আগাল। প্রভাতী জানালার কাছে দাঁড়িয়েছিল। তার ভেতরটা দমড়ে মুচড়ে যাচ্ছে। কোনো কিছু হারানোর তীব্র কষ্ট হচ্ছে তার। তার মন বারবার জানান দিচ্ছে সে রুদ্রকে ভালোবাসে। এতদিন না বুঝলেও আজ সে বুঝতে পারছে যে রুদ্রকে সে কতখানি ভালোবাসে। আর রুদ্র তাকে ভালো না বাসলেও তার একার ভালোবাসায় যথেষ্ট রুদ্রের জন্য। সে নিজের অনুভূতি বুঝতে বড্ড দেরি করে ফেলেছে। তার এখন পাগল পাগল লাগছে। প্রভাতী তার এই জীবন থেকে পালাতে যাচ্ছে। তার মনে হচ্ছে দৌড়ে রুদ্রের কাছে ছুটে যাক।
হঠাৎ সে দেখতে পেল রুদ্র কোথাও যাচ্ছে। একা একা কেমন এলোমেলোভাবে হাঁটছে। রুদ্রকে দেখে তার ভিতর অন্যরকম এক সাহস কাজ করছে। সে পালিয়ে যাওয়ার এক কঠিন সিদ্ধান্ত নিল। তার মনে হলো আল্লাহ রুদ্রের মাধ্যমে তাকে পথ দেখাচ্ছে। তার কেন যেন মনে হচ্ছে রুদ্র তাকে আজ ফিরিয়ে দেবে না। আজ দিলেও সে ফিরে আসবে না। জোর করে হলে সে রুদ্রের কাছে থাকবে। ভালোবাসার মানুষটাকে পেতে এতটুকু যে তার করতেই হবে। প্রভাতে যখনই পেছনের দরজা দিয়ে বের হবে, তখনই রুবি বেগম তাকে দেখে ফেলেন। রুবি বেগমকে দেখে আজ তার ভয় হচ্ছে না। আজ কেউ তাকে বাধা দিতে পারবে না। রুবি বেগম তাকে টেনে ঘরে নিয়ে গেলেন। রিয়া তা দেখে ফেলল। দেখার সাথে সাথে সে তৌকিরকে কল দিল। কই যাচ্ছিলি তুই? রুদ্রের কাছে। প্রভাতীর এমন উত্তর শুনে রুবি বেগম যেন আকাশ থেকে বললেন, সেই প্রভাতীকে চিনে না। তার চোখে মুখে কি যেন একটা ফুটে উঠেছে। ততক্ষণে শরীফ সাহেব এসে হাজির। দেখো, তোমার ভাতিজি পালিয়ে যাচ্ছিল আমাদের নাক কাটিয়ে। চাচা, আমি রুদ্রকে ভালোবাসি। আমি এই বিয়ে করব না। প্রভাতীর চোখ মুখ শক্ত করে বলল। প্রভাতীর কথা শুনে শরীফ সাহেবের মুখে হাসি ফুটে উঠল। তৌকির তার মায়ের কানে কানে কিছু একটা বলে রিয়ার সাথে রুবি বেগমের রুমে গেল। কি হচ্ছে এখানে? তৌকিরকে দেখে রুবি বেগম চমকে গেলেন। কি বলবে সে? সে কিছু বলতে যাবে তখনই প্রভাতী বলে উঠল, আমি আপনাকে বিয়ে করব না। আমি রুদ্রকে ভালোবাসি। আর আমি রুদ্রকে বিয়ে করব। ও আমাকে ভালো না বাসলেও আমি ওকেই বিয়ে করব। আপনি প্লিজ চলে যান। প্রভাতীর এমন কথা শুনে তৌকির কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর রিয়ার দিকে তাকালো। তৌকির রিয়া দুজনেই হেসে উঠল। তাদের হাসি দেখে সবাই অবাক। এই তো বাচ্চা মেয়েটা বড় হয়ে গিয়েছে। জানো, তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আজ আমি এই 50 কেজি ওজনের শেরওয়ানি পরে এসেছি। উফ, কি গরম! তৌকিরের কথা শুনে রিয়াবাদে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। এসব কি বলছো বাবা তুমি? রুবি বেগম বললেন, আমি যা বলছি ঠিক করছি, বরং আপনি ভুল করছেন। থ্যাঙ্কস টু রিয়া। ও আমাকে না জানালে আমি জীবনের সব থেকে বড় ভুল করতাম। রুবি বেগম রিয়ার দিকে রাগে লোক দিলেন। আমার দিকে তাকিয়ে লাভ নেই। আমি আমার ভাইকে কষ্ট পেতে দেখতে পারবো না। তাই আমি তোমার ফোন থেকে তৌকির ভাইয়ের নাম্বার জোগাড় করে 3 দিন আগে সবটা বলে দেই। আমাদের প্ল্যান ছিল যেভাবে হোক রুদ্র ভাই আর প্রভাতীর বিয়ে দেওয়ার। তুই আমার সাথে এমন কেন করতে পারলি? আমি না হয় তোমার পর, কিন্তু তোমার ছেলে তো তোমার আপন। তোমার কি একটু মায়া লাগেনি? এতক্ষণে আয়েশা বেগমও চলে এসেছেন। বুবু, তুই সারা জীবন তোর শাশুড়িকে দোষ দিয়ে এসেছিস। তোর মনে হচ্ছে না তুই ওই একই কাজ করছিস? তোর আর তার মধ্যে আমি কোনো তফাৎ পাচ্ছি না। তুইও তার মতোই নিজের স্বার্থ দেখছিস। নিজের ছেলেকে সম্পর্কের মার পেছে ফেলে তুইও তো এই একই কাজ করছিস, যা অনেক বছর আগে তোর সাথে ঘটেছিল। তুই ওই অন্যায়ের পুনরাবৃত্তি করছিস। সবার কথা শুনে রুবি বেগম স্তব্ধ হয়ে গেল। সে এত বড় পাপ করছিল? রুবি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। আমার ফ্যামিলি তোমার সাথে অনেক অন্যায় করেছে। তাই বলে তুমি তোমার সাথে অন্যায়ের শাস্তি এই ছেলে মেয়ে দুটোকে দিবে? এমনটা করো না। এই বোঝা বয়ে বেড়ানো বড্ড কষ্টকর। খালামণি প্লিজ, রুদ্র ভাই আর প্রভাতীকে আলাদা করো না। আমি চাই না আর নতুন কোনো রুবি বেগম জন্মাক। তুমি তোমার ছেলেকে আলতাফ সাহেব হতে বাধ্য করো না। রুবি বেগমের আজ মনে হচ্ছে সে সত্যি বড় অন্যায় করে ফেলেছে। তার বড্ড অপরাধবোধ হচ্ছে। এতদিনে তার চোখ খুলেছে। সে তার সাথে ঘটে যাওয়ার ঘটনার পুনরাবৃত্তি করছিল। না, এটা কখনোই হবে না। তার ছেলেকে সে এত বড় কষ্ট দিবে না। সে আরও একটা আলতাফ জন্মাতে দিবে না। প্রভাতের কানে কিছুই যাচ্ছে না। সে চিন্তা করছে কখন এখান থেকে ছুটে তার রুদ্রের কাছে যেতে পারবে। রুবি বেগম হু হু করে কান্না করে দিলেন। তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। শরীফ সাহেব তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। আমাকে মাফ করে দাও। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। রুদ্রের কাছে যেতে হবে তো। রুদ্র তো। তখনই রিয়া তৌকারের হাত চেপে ধরল। কেননা রিয়া চায় রুদ্র নিজের মুখে তার ভালোবাসার কথা প্রভাতীকে বলো। প্রভাতী, চল, আমাদের এক্ষুনি বের হতে হবে। প্রভাতী তার চাচির দিকে তাকালেন। তার চাচি তার কপালে একটা চুমু দিলেন। জামা, তোর ভালোবাসাকে জয় করে আন। আমাকে মাফ করে দিস। এতদিন আমি তোর সাথে অন্যায় করেছি অনেক। আমি তোমার ছেলের বউ হব, এটা ভেবেই আমি সব ভুলে গিয়েছি। বলেই হিহি করে হেসে দিল। প্রভাতীর কথা শুনে সবাই হেসে দিল। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। তৌকি রিয়া প্রভাতীকে নিয়ে পেছনে দরজা দিয়ে বেরিয়ে পড়ল। রুদ্র কোথায় যেতে পারে? আমি ওকে নদীর পাড়ের রাস্তা ধরে যেতে দেখেছি। তৌকির গাড়ি নিয়ে সে রাস্তা ধরে আগালো। হঠাৎ প্রভাতী চিৎকার দিয়ে উঠল, ওই তো রুদ্র! প্রভাতীর এমন চিৎকার শুনে রিয়ার তৌকির ভয় পেয়ে গেল। হঠাৎ ব্রেক করায় প্রভাতী মাথায় ব্যথা পেল। এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। সে গাড়ি থেকে নেমেই এক দৌড় দিল। কিছু দূর যেয়ে আবার ফিরে এলো। তৌকির আর রিয়াকে ধন্যবাদ দিয়ে আবার বাচ্চাদের মতো দৌড় দিল রুদ্রের কাছে। রিয়া তৌকির প্রভাতীর যাওয়ার দিকে তাকিয়ে আছে।
তাদের মনে অদ্ভুত আনন্দ লাগছে। তোমার খারাপ লাগছে না? তুমি প্রভাতিকে পেলে না? ওহো, প্রভাতিকে আমার ভালো লেগেছিল। আমি তো একবারও বলিনি আমি ওকে ভালোবাসি। ভেবেছিলাম বিয়ের পর বউকে ভালোবাসবো। প্রভাতি না হলে অন্য কেউ হবে, এমনকি আমার পাশে বসে থাকা মেয়েটাও হতে পারে। বলেই হো হো করে হেসে দিল তৌকির। রিয়া পুরোই বোকা বনে গেল। তখনই তৌকিরের ফোন বেজে উঠল। তার ফ্রেন্ড ফোন দিয়েছে। হ্যালো, কই তুই? কাজী এসে পড়েছে তো। কাজী বেটাকে বেঁধে রাখ, বলেই ফোনটা কেটে অফ করে দিল। লং ড্রাইভে যাওয়া যায় কি বলো? রিয়া তখনও হাঁ করে চেয়ে আছে। তৌকির গাড়িতে একটা গান ছাড়ল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তৌকির গাড়ি স্টার্ট করলো। হয়তোবা এখান থেকেই এক নতুন ভালোবাসার অধ্যায় আরম্ভ হবে। নদীর চারপাশে খুব সুন্দর কাশফুল ফুটেছে। রুদ্র নদীর জলে পা ডুবিয়ে পাড়ে বাঁধা এক পরিত্যক্ত নৌকাতে বসে রয়েছে। নদীর মৃদু ঢেউর সাথে প্রভাতের কষ্টের দিনগুলোর কথা রুদ্রর মনে বারবার ঢেউ খাচ্ছে। কিন্তু রুদ্রকে না পেলে প্রভাতের কষ্টে যে কোনো সীমারেখা থাকবে না। এমন অবলা মেয়েটার জীবন কি চিরকাল কষ্টে কাটাবে? আচ্ছা, যাদের জীবনের শুরুটা কষ্টের হয় তাদের পুরো জীবনটাই কি কষ্টে কাটে, নাকি কিছু অপদার্থ পুরুষের জন্য এই অবলা নারীদের জীবনে কষ্টের ঝড় নেমে আসে? রুদ্র নিজে নিজেকে প্রশ্ন করল। ওইদিকে গ্রামে গুঞ্জন শুরু হয়ে গেল প্রভাতী আর রুদ্রকে নিয়ে। কথা যেন বাতাসে বাতাসে ছড়িয়ে যায়। এসব গুঞ্জনে রুবি বেগম এবং বাকিদের কিছুই যায় আসছে না। তারা খুব খুশি। তার এখন রুদ্র আর প্রভাতী আসার প্রতীক্ষায় আছে। ওইদিকে প্রভাতী দৌড়ে রুদ্রের কিছুটা কাছাকাছি এসে পড়ল। হঠাৎ লাল শাড়ির করা আলোটা রুদ্র চোখে পড়ে গেল। রুদ্রর মনটা আটকে উঠল, এ যেন প্রভাতী। প্রিয় মানুষকে দূর থেকে দেখলেই চেনা যায়। রুদ্র ক্ষীণ গতিতে কিছুটা এগিয়ে গেল, কিন্তু প্রভাতী দুর্বল গতিতে রুদ্রের দিকে এগিয়ে আসলো। প্রায় 10 হাত ব্যবধান রেখে দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। রুদ্র প্রভাতীর প্রতি অনদৃষ্টিতে দিকে তাকিয়ে আছে। প্রভাতীর মমতাময় মুখখানা বেশ মলিন হয়ে গিয়েছে। ফুলদানিতে রাখা বাসি ফুল যেমন মলিন হয়ে থাকে, সেই রূপ প্রভাতী কিছুই বলতে পারছে না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। প্রভাতীর সেই কান্না দেখে রুদ্র ভেতরে চাপা কান্নাটা সহস্রগুণ বেড়ে গেল। রুদ্র ভাবছে, যে মেয়েটা সব কিছু ছেড়ে তার কাছে ফিরে এসেছে, সেই মেয়েটাকে যদি আজ সে ফিরিয়ে দেয়, তাহলে তার মায়ের সাথে করা আলতাফ সাহেবের মতো বেঈমানদের সাথে তার নামটাও পৃথিবীর বুকে লিখে নেবে। আজ সে যদি তার মায়ের কথা রাখতে চায়, তাহলে তার মায়ের সাথে যেই অবিচার হয়েছিল তার পুনরাবৃত্তি হবে। সেই অবিচারের পুনরাবৃত্তি ঘটতে দিবে না, কেননা সে প্রভাতীকে মনে প্রাণে ভালোবাসে। আজ সে সম্পর্কের মায়ের পাশে পড়ে তার ভালোবাসার মানুষটাকে সে হারাতে পারবে না। ওইদিকে প্রভাতের চোখ দিয়ে অশ্রু ফোঁটা টপটপ করে মাটিতে পড়তে লাগলো। ওর চোখটা লাল হয়ে গেছে। বুকের রক্ত দিয়ে কেউ যখন কারো নাম অন্তরে লিখে ফেলে, সে রক্ত চোখ দিয়েই বের হয়। প্রভাতের বুক ফাটা কান্না দেখে রুদ্রর বুকটা ফেটে যাচ্ছে। আজ তার মনে হচ্ছে জগতের সমস্ত বন্ধন ছিন্ন করে তার মায়াপরীকে সঙ্গে নিয়ে দু চোখ যেদিকে যায় সেরূপ কোনো দূরদেশে যেতে। সমস্ত বাধাকে দমড়ে মুচড়ে খোলা আকাশে উড়িয়ে দিয়ে এক দূরে দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। সেই জড়িয়ে ধরায় কত আনন্দ তা শুধু ওই মানব মানবই জানে। প্রিয় মানুষকে ফিরে পাবার আনন্দ সমগ্র সৃষ্টির আনন্দকে ছাপিয়ে যায়। আজ ওদের দুজনের বুকের অশ্রু চোখের অশ্রুতে মিলিত হয়ে অজস্র অশ্রুর বর্ষণ শুরু হয়েছে। কিছু অশ্রের প্রতিটি ফোঁটায় আনন্দের ঝর্ণাধারা বয়ে মিশে যায় বিস্তৃত সমুদ্রের জলধারায়। হঠাৎ নদী তীরে মৃদু বাতাস ওদের শরীরে এসে লাগলো। সেই বাতাসে ওদের মন প্রাণ জড়িয়ে গেল। রুদ্র প্রভাতের দিকে মুখ তুলে বলল, কাঁদতেছো কেন আমার মায়াপরী? আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি তোমার ঘাড়ে উঠে বসে থাকব। প্রভাতের এমন কথায় রুদ্র হেসে ফেলল। আমি আমার মায়াপরীকে খুব খুব ভালোবাসি। আমার মায়াপরীকে আমি কোথাও যেতে দিব না। প্রভাতী আরও গভীরভাবে জড়িয়ে ধরল রুদ্রকে। তুমি আমাকে কত কষ্ট দিয়েছো জানো? ওই দিন আমাকে এমন ফিরিয়ে দিলে কেন? আজ যদি আমার বিয়েটা হয়ে যেত তৌকিরের সাথে। এটা শুনে রুদ্র প্রভাতীকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল। এই পিচি, তুমি আসলে কিভাবে? প্রভাতী এক এক করে সব বলল। রুদ্রের মা তাদেরকে মেনে নিয়েছেন। এটা ভেবেই রুদ্রেরও বুকের পাথরটা নেমে গেল। আজ তার নিজেকে দুনিয়ার সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। আচ্ছা, তারা যেন কি বলছিল? আমার বাবাকে নিয়ে বুঝলাম না। তোমার কিছু বুঝতে হবে না। তুমি শুধু এটা বুঝো, আমি তোমাকে ভালোবাসি। আর শোনো, আমি কিন্তু আমাদের বাচ্চা নামও ঠিক করে ফেলেছি। রুদ্রের এরূপ কথা শুনে প্রভাতী হেসে দিল। ওর হাসি দেখে রুদ্রের মুখেও হাসি ফুটল। সমাপ্ত। রুদ্র প্রভাতীর মতো এমন হাজারো ভালোবাসার মানুষ আছে যারা এক হতে পারে না। সম্পর্কের মারপ্যাচে পড়ে নিজের ভালোবাসাকে বিসর্জন করতে হয়। রুদ্র প্রভাতীর মতো কয়েকজনের ভাগ্যে বা থাকে নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার। সম্পর্কের মারপ্যাচ উপেক্ষা করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয়নি। এই প্যাচে যেই পড়ে সেই বুঝে জীবনটা কতটা অসহায় হয়ে যায়।
গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।